সালাম আলাইকুম, শুভ সন্ধ্যা। ওয়ালাইকুম সালাম। দীপশিকার নিয়মিত আয়োজন আলোকিত মানুষের সাথে দীপশিকা সংলাপের 13তম পর্বে আপনারা যে যে স্থান থেকে দেখতেছেন আপনাদেরকে স্বাগত ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি ফুরকান কুতুবী, শিক্ষার্থী, আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আপনারা কে কোন জায়গা থেকে দেখতেছেন জানাবেন। আপনার অনুষ্ঠান সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাবেন। কে কোন জায়গা থেকে দেখতেছেন আমাদেরকে জানাবেন। আপনাদেরকে সকলকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আজকে আমরা দুই তিনটা বিষয় নিয়ে আলোচনা করব। তার চেয়ে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা আইন আইন নিয়ে পড়ালেখা করে কেরিয়ার কি, আইন নিয়ে বিভিন্ন পরামর্শ। হঠাৎ করে কেউ আপনার নামে মামলা করলো, আপনি কি করবেন? এরকম আইন সম্পর্কিত যত প্রশ্ন, আপনার যত জিনিস থাকবে, আমরা শিডিউল প্রশ্নের পাশাপাশি আপনার প্রশ্নগুলো আমরা তুলে আনবো। আমরা চলে যাব আজকের অনুষ্ঠানের মূল পর্বে। আপনারা কে কোন জায়গা থেকে দেখতেছেন জানাবেন, এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন। আজকের অনুষ্ঠানে আমাদের সাথে যুক্ত হয়েছেন কুতুবদিয়ারি সন্তান, কুতুবদিয়ারি আলোকিত সন্তান। আপনারা হয়তো অনেকেই চিনেন, শিকদার বাড়ি দক্ষিণ দুরুমের সন্তান। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগের অ্যাডভোকেট এবং সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আলমগীর কবির। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমাদের সাথে অনেকেই যুক্ত হয়ে গেছেন। আপনার আপনার এলাকা থেকে, মোহাম্মদপুর থেকে একজন দেখতেছেন, আপনার জন্য শুভকামনা জানিয়েছেন। তানজিলুর রহমান তালুকদার নামে একজন দেখতেছেন দক্ষিণ দুরুম থেকে। অনেকে আপনার মামা সম্বোধন করে একজন জানিয়েছেন। আপনার তানজিলুর তালুকদার নামে একজন জানিয়েছেন। এরকম আরো অনেকেই যুক্ত হচ্ছেন। এবং আমাদের বেশিরভাগ অঞ্চল কুতুবদিয়া থেকে যুক্ত হয়, কুতুবদিয়ার বিভিন্ন ইউনিয়ন থেকে যুক্ত হয়। অনেকে কক্সবাজার থেকে যুক্ত হয়, অনেকে চট্টগ্রাম থেকে যুক্ত হয়, অনেকে ঢাকা থেকে যুক্ত হয় যেখান থেকে দীপশিখা পরিচালিত হয়, অনেকে দেশের বাইরে থেকে যুক্ত হয়। সকলকে আমাদের অনুষ্ঠানে আবারও স্বাগত। দর্শকদের উদ্দেশ্যে কোনো কিছু বলা থাকলে আপনি বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আজকে আমাদের এই সংলাপে কুতুবদিয়া এবং কুতুবদিয়ার বাইরে, দেশে এবং দেশের বাইরে, কুতুবদিয়া এবং কুতুবদিয়ার বাইরের যারা আছে দর্শক শ্রোতাবৃন্দ, সবাইকে আমার সালাম, আদাব, নমস্কার। আমরা আজকে যে সংলাপে এখানে আয়োজন করেছি, এখানে আপনারা যে সংলাপের আয়োজন করেছেন, এই মুহূর্তে আমার কুতুবদিয়ার জনগণ দুটি প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন। এখন এই দুইটি প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে একটি হলো কোভিড-19 করোনা, এবং আমাদের কুতুবদিয়ার যে বাঁধ, রক্ষা বাঁধ, সেই রক্ষা বাঁধ ভেঙে কুতুবদিয়ার প্রায় 1/3 অংশ বাড়িঘর পানির মধ্যে এখন ডুবন্ত। এই মানবিক এবং প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে সবার হয়তো আমাদের কথা মনোযোগ দিয়ে শোনার মতো মানসিকতা নাই, কিন্তু তারপরেও জীবন চলমান। আমাদেরকে এই সব দুর্যোগ মোকাবেলা করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমি মনে করি আপনাদের এই দীপশিখা যে এই প্রোগ্রামের আয়োজন করেছে, এরই মধ্যে দীপশিখার বিভিন্ন কার্যকলাপের মধ্যে দিয়ে এই বিপর্যয়ের মধ্যেও আমাদেরকে একসাথে হওয়ার, ঐক্যবদ্ধ হওয়ার একটা যে সুযোগ সৃষ্টি করে দিয়েছে, এটা এই মুহূর্তে আমাদের জন্য বড় বেশি প্রয়োজন ছিল। আমি এই জন্য দীপশিখাকে আমার পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। কুতুবদিয়া আমার প্রাণের ভূমি, কুতুবদিয়া আমার প্রাণের ভূমি। আমি কুতুবদিয়া, বারবার আমি কুতুবদিয়াতে ফিরে যেতে চাই। আমি কুতুবদিয়াকে আমার জ্ঞানে জ্ঞানে ধারণ করি। এখানে কুতুবদিয়ায় জন্মগ্রহণ করেছে আমাদের
সুনামধন্য আউলিয়া জনাব আব্দুল মালেক শাহ কুতুব আউলিয়া, ওনাদের মতো এত বড় বড় আউলিয়াদের পুণ্যস্থান আমাদের এই কুতুবদিয়া। এই জন্য আমার এই কুতুবদিয়া সব কিছুতে আমরা লেখাপড়ায় এবং অন্যান্য বিভিন্ন ধরনের সুযোগ সুবিধার দিক দিয়ে কুতুবদিয়া যদিও একটু পশ্চাৎপদ, কিন্তু আমরা লেখাপড়া এবং অন্যান্য যে মানুষের মানবিক যে গুণাবলী এগুলির থেকে কুতুবদিয়া অনেক আগে। এই জন্য আমি আমার কুতুবদিয়াকে অত্যন্ত আমার প্রাণের থেকে ভালোবাসি। কবিগুরুর ভাষায় বলতে চাই, তোমাকেই যেন ভালোবাসিয়াছি, তোমারই যেন ভালোবাসিয়াছি শতবারে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। সবার প্রতি আমার কৃতজ্ঞতা রইল। ধন্যবাদ, আপনার প্রতি কৃতজ্ঞতা। কুতুবদিয়া থেকে আপনার প্রতি সালাম, এবং কুতুবদিয়া থেকে যারা দেখতেছেন সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। অনুষ্ঠান সম্পর্কে আপনার কোনো মতামত এবং আপনি কে কোন জায়গা থেকে দেখতেছেন জানাবেন। বিশেষ করে আইনি যে কোনো বিষয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে বা আপনার প্রশ্নটি করবেন, আমরা আমাদের শিডিউল প্রশ্নের ফাঁকে ফাঁকে আপনার প্রশ্নগুলা নিয়ে আসবো। সকলকে আবারও আমাদের অনুষ্ঠানে স্বাগত। প্রথমেই আমরা শুনবো কুতুবদিয়ার ধুলোমাখা পরিবেশ থেকে, এই যে শিকদার বাড়ি ধুরুম থেকে উঠে এসে আপনার স্কুল জীবন, কলেজ জীবন, ভার্সিটি জীবন, এরপরে হচ্ছে আপনার এডভোকেটশিপ, সুপ্রিম কোর্ট এবং সুপ্রিম কোর্টের স্টার প্রাপ্ত, 1 স্টার প্রাপ্ত এডভোকেট হওয়ার এই গল্পটা আমরা শুরু থেকেই শুনবো। যে আমি বলছি প্রথম থেকে, আমার এই পর্যায়ে আসার পিছনে প্রথমত কুতুবদিয়ার মানুষের উচ্চাকাঙ্ক্ষা, সাহস এবং সাগরের মতো মনের গভীরতা, যেটা আমাকে বারবার অনুপ্রাণিত করেছে। আমি এই কুতুবদিয়ার মানুষের এই যে সুন্দর পরিবেশের মধ্যে বড় হয়ে এই সবার যে উচ্চাকাঙ্ক্ষা, সেই উচ্চাকাঙ্ক্ষা ধারণ করে আমি আমার লেখাপড়া করে একদিন উচ্চ পর্যায়ে যতটুকু পারি যাব, এটা ধারণ করে আমি আমার জীবনের প্রথম থেকে এটাকে ধারণ করে আমি আগাই। কারণ আমি জানি নাথিং সাকসিড লাইক সাকসেস। যদি আপনি একবার লেখাপড়ায় সফলতা প্রথমে আসে, তারপর দেখবে আপনি সফলতার দিকেই এগিয়ে যাচ্ছেন। তাই এই প্রভাব, নাথিং সাকসিড লাইক সাকসেস। আমি আপনারা যারা দীপশিখার ছাত্র ভাইরা আছেন এখন সবাইকেই বলি যে আপনি প্রথম থেকেই আপনি শুরু করবেন একটা উদ্দেশ্যকে সামনে রেখে। সেই উদ্দেশ্যকে সামনে রেখে যখন আপনি প্রথমে সাকসেস আসবে আপনার, যেমন ধরেন ক্লাস 5-এ পরীক্ষা বৃত্তি পাইলেন, তখন দেখবেন যে আপনার সাকসেসের দরজা আপনার খুলে গেছে, আপনি তখন আগাইতে পারবেন। আমিও এইভাবে এটাকে ধারণ করে আমি আগাইছি। আমার জন্ম কুতুবদিয়া দক্ষিণ দুরুং ইউনিয়নের হাসরত আলী শিকদার বাড়িতে। আমার দাদার নাম হলো মরহুম রহিমদাস শিকদার, আমার আব্বা মুজাম্মেল হক শিকদার। আমরা 4 ভাই। আমার বড় ভাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সমাজতত্ত্ব, সোশিওলজি থেকে সমাজতত্ত্ব থেকে অনার্স মাস্টার্স করে এখন দুরুং আদর্শ উচ্চ বিদ্যালয় এবং কলেজের শিক্ষক। তারপর আমার বোনের বিবাহ হয়ে গেছে মেট্রিক এসএসসি পাশ করার পর ফতেহ আলী শিকদার বাড়িতে। তারপরে আমার ছোট ভাই, সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পলিটিক্যাল সায়েন্সে অনার্স মাস্টার্স করে এখন একটা সরকারি ব্যাংকে একটা শাখার ম্যানেজার হিসেবে কর্মরত। এরপরে আমার ছোট ভাই, সে সিভিল সার্জন অফিসের অ্যাসিস্ট্যান্ট বা হেলথ অফিসার, সহকারী স্বাস্থ্য কর্মকর্তা। আমি আমার বাড়িতে আমার কাজিনরা আছে। আমাদের কাজিনরা আছে। আমাদের এক কাজিন ছিল এমপি 2 বারের, তারপরে একজন সাবেক সচিব ছিল, তারপরে চিটাগং মেট্রোপলিটন হসপিটালের এমডি, আরো ডাক্তার, ইঞ্জিনিয়ার,
বুয়েট থেকে পাশ করা, আমাদের পরিবার আছে, আমরা এই পরিবারের এই পরিবেশ থেকে আমরা লেখাপড়া করে একটা প্রতিযোগিতামূলক আমাদের মধ্যে একটা মনোভাব ছিল পরিবারের মধ্যেই, যে এই ভাই এই লেখাপড়া করতেছে, ওই ভাই এই লেখাপড়া করতে, এই ভাই এই সাকসেস, এটাকেই আমরা ইয়ে করে আগাই নিছি। আমার আব্বা আমাকে এবং আমার বড় ভাই আমাকে সবসময় পড়া ইয়ের মধ্যে রাখতো, তাদের তত্ত্বাবধানে রাখতো, যাতে লেখাপড়া ঠিক মতো করতে পারি। আমার বড় ভাই তখন বিশ্ববিদ্যালয়ে পড়তো। তারপর আমার কাজিন ছিল একজন, সেও আমার ইমিডিয়েট বড়, সেও ডাক্তার, সে আমার দেখাশোনা কিছুটা সেও করতো। তো এইভাবে আমি আমার প্রাথমিক পর্যায়ে এইভাবে আমরা লেখাপড়া শুরু করি। আমি দুরুং আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে মানবিক বিভাগে প্রথম বিভাগে পাশ করি। মানবিক বিভাগ থেকে, তখন মানবিক বিভাগে প্রথম হওয়া খুবই কঠিন ছিল। আমি মানবিক বিভাগে প্রথম ছিল 2 নাম্বারের জন্য, তখন স্ট্যান্ডটা করতে পারি কুমিল্লা বোর্ডে। তখন তো চট্টগ্রাম বোর্ড ছিল না, কুমিল্লা বোর্ড ছিল। পরবর্তীতে আমি চট্টগ্রাম কলেজে ভর্তি হই এইচএসসি তে। চট্টগ্রাম কলেজ থেকে আমি এবার এখন বলতে হয়, আমরা যেহেতু আমাদের ছাত্ররা দীপশিখার সাথে আছে, তাদেরকে বলতে হয় কোনোদিন মনোবল হারাইতে নেই, সবসময় নিজেরকে সাহস নিয়ে আগাতে হবে। আমি যখন চট্টগ্রাম কলেজে ভর্তি হই, চট্টগ্রাম কলেজে প্রথম বর্ষে যখন ফাইনাল পরীক্ষা দিই, তখন ইংরেজিতে আমি ফেল করি। তার কারণ হলো, আমরা যেভাবে যেখান থেকে যে ইংরেজি পড়ে গেছি, আমরা সেটা কলেজে গিয়ে, চট্টগ্রাম কলেজে অত্যন্ত ব্রিলিয়ান্ট টিচাররা ছিল ইংরেজিতে, যেগুলি অনেকটা বিশ্ববিদ্যালয়ের টিচারের মতোই। ওনাদের লেকচার আমরা তেমন একটা ফলো করতে পারতাম না। তখন আমার স্থানীয় অভিভাবক ছিল আমার কাজিন জনাব শাহনওয়াজ সাহেব, চট্টগ্রাম জেলা পরিষদে অ্যাকাউন্টেন্ট ছিলেন। ওনার কাছে তখন কলেজ থেকে চিঠি গেছে, যে ফেলের চিঠি। তখন এই চিঠি আমার আব্বার কাছে উনি পাঠিয়ে দিয়েছে। এটা আমার আব্বা পাওয়ার পরে আমাকে খবর দিয়ে নিয়ে আসছে, বলে যে তুমি তো কলেজে পড়তে গেছো, যাইয়া তো তুমি ফেল করছো, এখন তুমি একে সাতকানিয়া কলেজে নিয়ে যাবে। কারণ ওখানে আমার দোলাভাই ছিল একজন, যাতে ওখানে থাইকে আমি নকল টকল করে পরীক্ষা দিতে পারি ভালো মতো। আমার আব্বা এটা ওনাদের ধারণা যেরকম আর কি। তো বল যে আর না হয়তো ফেল করি, লেখাপড়া তো আর হবে না, ওখানে তোমার দোলাভাই আছে, সে দেখবে। কিন্তু আমি আব্বাকে বললাম যে না আব্বা, আমি দেখি, আমি আরেকবার চেষ্টা করি, আমাকে একটু পড়ার জন্য স্যারদের কাছে একটু প্রাইভেট পড়ার জন্য একটু ব্যবস্থা করতে হবে। আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ। তখন আমার আব্বা বলছে, আমি তো সবকিছু দিতে প্রস্তুত, তুমি লেখাপড়া করো। তখন আমি আসলাম, আমি এসে আমাদের চট্টগ্রাম কলেজে 3 জন ইংরেজি টিচারের কাছে আমি পড়তাম, একবার ঘুরে যাইতাম, সকালে, বিকালে, রাত্রে। এই জন্য বলছি, কোনোদিন সাহস হারাইতে নেই। এবং আমি সেকেন্ড ইয়ারে পরীক্ষা দিলাম। পরীক্ষা দেওয়ার পরে সেকেন্ড ইয়ারে ফাইনালে যখন রেজাল্ট দিল, আমি চট্টগ্রাম কলেজে ইংরেজিতে মানবিক বিভাগের সমস্ত ছাত্রদের মধ্যে আমার হাইয়েস্ট নাম্বার ছিল ইংরেজি। এরপরে এসএসসি পরীক্ষা দিলাম। এসএসসি পরীক্ষাতে ইনশাল্লাহ আমি স্ট্যান্ড করেছি, আমি ট্যালেন্টফুল স্কলারশিপ পাইছি। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে থেকে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করে আমি সুপ্রিম কোর্টের হাইকোর্ট, প্রথমে আমি 1994-এ আমি ছাত্র অবস্থায় বার কাউন্সিল অনার্স পাশ করেই আমি বার কাউন্সিলে অ্যাডভোকেটশিপ পরীক্ষা দিই এবং অ্যাডভোকেটশিপ লাভ করি, পাশ করি। পরবর্তীতে 1996-এ আমি হাইকোর্টের সনদ লাভ করি। হাইকোর্টের 1996 থেকে হাইকোর্টে প্র্যাকটিসরত অবস্থায় 2001 সালে আমি সুপ্রিম কোর্টের কার্যকরী কমিটির নির্বাচনে অংশগ্রহণ করি। আমি মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হই। তখন আমার বয়স মাত্র, প্র্যাকটিসিং বয়স ছিল মাত্র 5 বছর। এই সময়ে আমি যে কার্যকরী কমিটির 14 সদস্যের কার্যকরী কমিটি
সুপ্রিম কোর্ট বারের ওখানে মেম্বার হিসেবে নির্বাচিত হই। পরবর্তীতে আমি 2001 সালে সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আমাকে নিয়োগ প্রদান করে। নিয়োগ প্রদান করার পর দীর্ঘ 6 বছর আমি সহকারী অ্যাটর্নি জেনারেল ছিলাম। এরপরে কর্মরত থাকা অবস্থায় আমি 2018 সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী হিসেবে আমি তালিকাভুক্ত হই। তখন থেকে ইনশাল্লাহ আমি এখনো আমার লেখাপড়া আমার প্রফেশন এখন চালিয়ে যাচ্ছি হাইকোর্ট ডিভিশন এবং সুপ্রিম কোর্টের আপিল ডিভিশনে। এখানে একটা জিনিস একটু বলতে হয় যে মানে সুপ্রিম কোর্ট হলো দুইটা ডিভিশন নিয়ে, হাইকোর্ট ডিভিশন এবং আপিলের ডিভিশন। এই দুইটা ডিভিশন নিয়ে সুপ্রিম কোর্ট, হাইকোর্টকেও সুপ্রিম কোর্ট বলা যায়, আবার আপিল বিভাগকেও সুপ্রিম কোর্ট বলা যায়। মানে হাইকোর্টের যে কোনো রায় এবং আপিলের এগেইনস্টে যেটা সর্বশেষ কোর্টে আপিল করে সেটাকেই বলে আপিল কোর্ট, যেখানে মাননীয় প্রধান বিচারপতি নেতৃত্বে যেই কোর্ট, সেই কোর্টটাই আপিল বিভাগ বলে। আমি এখন আপিল বিভাগেও কর্মরত ইনশাআল্লাহ। এই আমার ধন্যবাদ। আপনাকে অনেকেই যুক্ত হয়েছেন, আপনার প্রতি শুভকামনা জানিয়েছেন। দীপশিখার প্রতিষ্ঠাকালীন সেক্রেটারি এজাম ভাই, আহাদ ভাই আপনাকে চকরিয়া থেকে শুভকামনা জানিয়েছেন। আফসার নামের একজন চট্টগ্রাম থেকে দেখতেছেন। রিশাদ তাহের নামের একজন আপনাকে মামা সম্বোধন করে আপনার জন্য শুভকামনা জানিয়েছেন। আরেকজন আপনাকে মামা সম্বোধন করে শুভকামনা জানিয়েছেন, হয়তো আপনার পরিচিত একজন ঢাকা থেকে দেখতেছেন। রিনা রাসিন নামে একজন আপনাকে সালাম জানিয়েছেন এবং আপনি কেমন আছেন সেটা জানতে চেয়েছেন। চট্টগ্রাম থেকে দেখতেছেন রিনা নাসরিন নামের একজন, আপনি কেমন আছেন জানতে চেয়েছেন। আলহামদুলিল্লাহ। এবং অনেকেই কুতুবদিয়া থেকে দেখতেছেন। যারা আপনারা কি কোন জায়গা থেকে দেখতেছেন জানাবেন, এবং আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাবেন, এবং আজকের অতিথির কাছে আপনার কোনো প্রশ্ন থাকলে সেটাও নিঃসন্দেহে জানাবেন। আমরা আমাদের অনুষ্ঠানের বিভিন্ন প্রশ্নের ফাঁকে ফাঁকে আপনার প্রশ্নগুলা নিয়ে আসবো। আপনাদের সকলকে আবারও আমাদের অনুষ্ঠানে স্বাগত। আমি আপনার কাছে একটু করে আপনি ব্যাখ্যা করেছেন যে আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগ। আমি আপনার কাছে আরেকটু ক্লিয়ার হবো। আপনার এই যে কোর্টের যে একটা ধারা, সুপ্রিম কোর্ট থেকে শুরু করে আপনার হাইকোর্ট, তারপর হচ্ছে জজ কোর্ট, তারপর হচ্ছে জেলা ম্যাজিস্ট্রেট কোর্ট, এই ধারাটা সংক্ষেপে একটু করে আমাদেরকে যদি ক্লিয়ার করেন আপনার উচ্চ থেকে নিচ পর্যন্ত। জি, প্রথম তো যে আদালতগুলা নিচের দিকে, এটা হলো আপনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। এটা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এটা জেলা পর্যায়ে জেলার সমস্ত থানা ম্যাজিস্ট্রেসি পাওয়ার ওনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আন্ডারে অন্যান্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা এইসব বিচারগুলা করে থাকে। এরপরে হলো আবার একটা হলো মেট্রোপলিটন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছে। এটা হলো যেখানে মেট্রোপলিটন এরিয়া, সেটা হলো মেট্রোপলিটন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। এটা চিফ জুডিশিয়াল হয় না, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, ওটা আলাদা, যেটা আপনার মেট্রোপলিটন এরিয়ার মধ্যে। এখন এর উপরের স্তর হলো জাজ কোর্ট। জাজ কোর্ট হলো যেগুলাতে মানে সিভিল মামলাগুলি, আর ওই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওখানে শুধু ক্রিমিনাল মামলাগুলি হয়। এখানে এই আপনার জাজ কোর্টে দুই ধরনের মামলা হয়, সিভিল এবং ক্রিমিনাল দুটাই। ওখানে বিভিন্ন থানার মামলাগুলা হয় এসিস্ট্যান্ট জাজ, সিনিয়র এসিস্ট্যান্ট জাজ, ওনার জুরিডিকশনে এটার মামলার সিভিল মামলার ভ্যালুয়েশনের উপর নির্ভর করে। আর আপনার যেহেতু ক্রিমিনাল মামলাগুলা হয় আপনার যে এডিশনাল মেট্রো সেশন জাজ, জয়েন্ট সেশন জাজ, সেশন জাজ। ক্রিমিনাল হইলে ওইভাবে যাবে সেশন জাজ, আর যদি সিভিল মামলা হয় তাহলে ডিস্ট্রিক্ট জাজ
উনি উনি তখন ডিস্ট্রিক্ট জাজ হয়ে যাবে সিভিল মামলাগুলো, আর ক্রিমিনাল মামলাগুলো যখন হবে তখন উনি সেশন জাজ হয়ে যাবে। এইভাবেই এই নিম্নের কোর্টগুলা। এরপরে পরবর্তীতে হলে হাইকোর্ট। হাইকোর্টে অরিজিনাল জুরিডিকশনও আছে, যেমন রিট মামলাগুলা নিচের কোর্টগুলোতে হয় না, এগুলি সরাসরি হাইকোর্টে হয়। আর কতগুলো কোম্পানি ম্যাটার আছে, এই কোম্পানি ম্যাটার গুলা বিভিন্ন কোম্পানির যে মামলাগুলো, এই কোম্পানি ম্যাটার গুলা এগুলোকে বলা হয় অরিজিনাল জুরিডিকশন। এগুলা হাইকোর্ট ডিভিশনে, ডাইরেক্ট হাইকোর্ট ডিভিশনে করতে হবে। আর যেসব রায় এবং আদেশের বিরুদ্ধে নিচের কোর্টের রায় এবং আদেশের বিরুদ্ধে আপিল, রিভিশন, এগুলাও হাইকোর্টে হয়। হাইকোর্টে নিজেদের অরিজিনাল জুরিডিকশনও আছে, আবার আপিলের জুরিডিকশন, রিভিশনাল জুরিডিকশন, নিচের কোর্ট থেকে যেসব মামলা আসে রায় এবং আদেশের বিরুদ্ধে, ওইগুলি আবার হাইকোর্ট ডিভিশনে আসে। এবার হাইকোর্ট ডিভিশনে যেসব মামলার রায় হয়, শুধু হাইকোর্ট ডিভিশন না, আর কিছু স্পেশাল সরকার কিছু আইন করে কতগুলা ট্রাইব্যুনাল, স্পেশাল ট্রাইব্যুনাল করে, যেমন মানবতা বিরোধী ট্রাইব্যুনাল, এগুলি হাইকোর্ট ডিভিশনের বিচারপতিরাই। হ্যালো, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, যেগুলা হাইকোর্টের বিচারপতিরাই ওখানে বিচার করে থাকে, এগুলি স্পেশাল ট্রাইব্যুনাল। ওগুলির রায় এবং এর বিরুদ্ধে কিন্তু হাইকোর্টে আসে, ওগুলির রায়ের বিরুদ্ধে ডাইরেক্ট সরাসরি আপিল বিভাগে, হাইকোর্ট বিভাগের রায় এবং ওই স্পেশাল ট্রাইব্যুনাল যেগুলা সরকার আইন করে এইগুলার রায়ের বিরুদ্ধে তখন আপিল বিভাগে আপিল হয় এই দুই কোর্টের, হাইকোর্টের রায় আর যেগুলা স্পেশাল ট্রাইব্যুনাল, হাইকোর্টের সমপর্যায়ের বিচারপতিদের মাধ্যমে বিচার করা হয়, এগুলি আপিল বিভাগে আপিল হয়। এই সুপ্রিম কোর্ট বলে এই দুই ডিভিশনকে মিলাইয়া, হাইকোর্ট ডিভিশন এবং আপিল ডিভিশন, এই দুই ডিভিশন মিলে সুপ্রিম কোর্ট হিসাবে সুপ্রিম কোর্ট বলে। এই হলো কোর্টের স্বাভাবিক কোর্টের কাজ, ইয়াগুলা, স্টেপগুলো। আচ্ছা, ধন্যবাদ আমাদেরকে বিষয়গুলো ক্লিয়ার করার জন্য। মোহাম্মদ আফসার নামে একজন জানতে চেয়েছেন, ফৌজদারি কার্যবিধানে রেমন্ড এর ব্যবস্থা আছে কিনা। উনি হয়তো রিমান্ড বুঝেছেন। হ্যাঁ, রিমান্ডের কথা বলতেছে আর কি। হ্যাঁ, রিমান্ডের এরকম ডাইরেক্ট কোনো প্রভিশন নাই, তবে প্রসিডিউরের মধ্যে একটা আছে যে তাকে করতে পারে, তাদের পুলিশ কাস্টডিতে নিতে পারে, এই ধরনের কতগুলা আছে, সেকশন আছে, পুলিশের ইয়েতে নিতে পারে। ধন্যবাদ। রিনা নাসরিন নামের একজন আপনাকে যে আগে সালাম জানিয়েছিল, উনি এখানে সম্বোধন করলো। আপনি আমার কাজিন আলমগীর, ছোট থেকেই একসাথে আমরা হেসে খেলে বড় হয়েছি। আমারও তাইলে আত্মীয়, সালাম জানাবেন। সালাম। আপনাকে একজন মোহাম্মদ উসমান নামের একজন আপনাকে মেজো ভাই সম্বোধন করে সালাম জানিয়েছে। আমরা কিছু প্রশ্ন নিব। অনেকেই আপনারা দেখতেছেন, অনেকেই কে কোন জায়গা থেকে দেখতেছেন জানাবেন, এবং অনুষ্ঠান সম্পর্কে আপনার পুরো মতামত এবং আপনার পুরো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমরা আপনার প্রশ্নটা নিয়ে আসবো। আমার এখানে একটা প্রশ্ন ছিল, এর কাছাকাছি একটা প্রশ্ন এখানে আসলো, যে আমি আপনার কাছে জানতে চাইলো, হঠাৎ করে পুলিশ আমাকে গ্রেফতার করলো, অথবা পুলিশ, র্যাব বা যে কোনো বাহিনী আমাকে গ্রেফতার করলো, সেক্ষেত্রে আমার করণীয় কি সাধারণ পাবলিক হিসেবে? আপনাকে 24 ঘন্টার মধ্যে কোর্টে প্রডিউস করলে আপনি আইনজীবী নিয়োগ দিবেন। আইনজীবী নিয়োগ দিয়া আপনি তখন প্রথমত তো আপনি জামিনের প্রেয়ার দিবেন। জামিনের প্রেয়ার দেওয়ার পরে আপনি যদি জামিন আপনার মঞ্জুর হয়, তাহলে আপনি জামিন মঞ্জুর হওয়ার পরে আপনি তখন পরবর্তীতে আপনার মামলার যে অবস্থা, মেরিট, সেটা নিয়ে আপনি আপনার লয়ারের সাথে কনসাল্ট করবেন। এইভাবে আপনাকে এটা আইনগতভাবেই মোকাবেলা করতে হবে। পুলিশ তদন্ত করে এটার চার্জশিট দাখিল করবে। চার্জশিট দাখিল করার পরে
আপনাকে তখন পরবর্তীতে যদি আপনাকে নির্দোষ, পুলিশের কাছে যদি আপনি সাক্ষ্য প্রমাণ এগুলাতে যদি নির্দোষ হয়, তাহলে পুলিশ আপনাকে ফাইনাল রিপোর্ট দিবে যে এটা তথ্যগত ভুল বা মিথ্যা, এই ধরনের একটা দিয়ে আপনাকে ফাইনাল রিপোর্ট দিয়ে আপনাকে মামলা থেকে অব্যাহতি দেবে। আর যদি আপনার বিরুদ্ধে চার্জশিট দাখিল করে, তখন আপনি এই চার্জশিটের বিরুদ্ধে আপনি কোর্টে আপনার মামলা থেকে অব্যাহতি চেয়ে আপনি দরখাস্ত দিতে পারেন। কোর্ট যদি মনে করে যে হ্যাঁ আপনার যথেষ্ট গ্রাউন্ড আছে, আপনাকে মামলা থেকে অব্যাহতি দিতে পারে। আর না হয় চার্জ ফ্রেম করবে আপনার বিরুদ্ধে, চার্জ ফ্রেম করে সাক্ষী করে ট্রায়াল করে আপনাকে যেটা রেজাল্ট জজ সাহেব যেটা মনে করবে, যদি মনে করে যে আপনি খালাস পাওয়ার যোগ্য, তাহলে আপনাকে খালাস দিবে। আর যদি মনে করে না আপনি সাক্ষ্য প্রমাণে প্রমাণিত হয়েছে অপরাধ, তাহলে আপনাকে কনভিকশন বা সেন্টেন্স এটা দিবে। এই হলো প্রক্রিয়া। আর যদি আপনি যদি কোনো জি বলেন। সেক্ষেত্রে পুলিশ কি আমাকে বিনা ওয়ারেন্ট বা বিনা নোটিশে গ্রেফতার করতে পারে? পুলিশ যদি মনে করে যে ধর্তব্য যে অপরাধ, হ্যাঁ কতগুলা অপরাধ আছে যে হ্যাঁ আপনার দ্বারা হয়তো সংগঠিত হইতে পারে, এই ধরনের যদি পুলিশ মনে করে, তাহলে আপনাকে পুলিশ ধরতে পারে। কিন্তু তাকে তো আপনার যেই অপরাধ সংগঠিত হবে বলে মনে হয় ধর্তব্য কোনো অপরাধ এই ধরনের, তখন আপনাকে তো কোর্টে ওনার প্রডিউস করতে হবে। যদি কোর্টে প্রডিউস না করে, তাহলে তো আপনাকে রিলিজ করে দিতে হবে। যদি আপনার অপরাধটা যদি পুলিশের কাছে যদি যে না এই মিথ্যা প্রমাণিত হয়, বা পুলিশ মনে করে যে না তার দ্বারা এটা সংগঠিত হবে না, হ্যাঁ তাহলে আপনাকে ইয়ে করে অথবা 54-এ আপনাকে কোর্টে প্রডিউস করতে পারে, যদি সে তার যদি কোনো ধরনের থাকে অভিযোগ থাকে, তাহলে সে করতে পারে। কোর্ট আপনাকে তখন রিলিজ করে দিবে যদি আপনার বিরুদ্ধে কোনো কিছু না পায়, পুলিশের ডায়েরিতে বা পুলিশের রিপোর্টে কিছু পাওয়া না যায়, তাহলে কোর্টই তো আপনাকে অব্যাহতি দিবে। ধন্যবাদ। আমরা এই প্রশ্নের আরেকটা অংশ আছে, সেটা হচ্ছে যে কেউ যদি আমার বিরুদ্ধে বা যদি মিথ্যা মামলা করে, সেক্ষেত্রে আমার করণীয় কি বা অগ্রিম জামিনের নিয়মটা কি? যদি কোনো মিথ্যা সেটা কিভাবে মোকাবেলা করব? যদি আপনার বিরুদ্ধে কেউ মামলা করে, আপনি যদি এটা জানতে পারেন, হ্যাঁ তাহলে আপনি প্রত্যেকে মামলাটার একটা ফটোকপি সংগ্রহ করবেন। এই যেটাকে এফআইআর বলি আমরা, ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট, এটা সংগ্রহ করবেন। এটা সংগ্রহ করে আপনি তখন এটা তো আর আপনাকে, যেহেতু আপনি পলাতক এই মামলায়, সেহেতু আপনাকে এটা কোনো সার্টিফাইড কপি আপনাকে দিবেন। আপনি একটা ফটোকপি নিতে পারেন। ফটোকপি নিয়ে সেটা হাইকোর্টে এসে আইনজীবীর সাথে আপনার আইনজীবীকে দিয়ে, আপনার আইনজীবী ওইটাকে রিপ্রোডিউস করে বা হাইকোর্টে আগাম জামিনের জন্য প্রেয়ার দিবে, দরখাস্ত দাখিল করবে। তখন এটা আপনার উপস্থিতিতে এটা কিন্তু শুনানি হবে। আপনার উপস্থিতিতে শুনানি হবে। শুনানি হওয়ার পরে মহামান্য হাইকোর্ট ডিভিশন যদি মনে করে যে হ্যাঁ আপনার আগাম জামিন পাওয়ার, আপনার বিরুদ্ধে প্রাথমিকভাবে আগাম জামিন পাওয়ার মতো কতগুলো ক্রাইটেরিয়ান আছে, এগুলোর মধ্যে আপনি আছেন, তাহলে আপনাকে হাইকোর্ট ডিভিশন জামিন মঞ্জুর করবেন। আর যদি মনে করে যে না ওনারকে আমার জামিন মঞ্জুর করার মতো ক্রাইটেরিয়ার মধ্যে উনি পড়ে না, হ্যাঁ তখন আপনি এটা আপনার লয়ার এটা নট প্রেস করবে, তখন আপনি নিচের কোর্টে যাই আপনি তখন পরবর্তীতে সারেন্ডার করতে পারেন। এই হলো আগাম জামিনের প্রক্রিয়া। আমরা অনেক সময় দেখতে পাই যে ধরেন নিম্ন একটা কোর্টে মামলা হলো, অনেক সময় দেখা যায় সুপ্রিম কোর্ট থেকে গিয়ে আগাম জামিন নিয়ে আসে। আমাদের কাছে সাধারণ মানুষের কাছে ক্লিয়ার করে না, এই তো এইভাবেই আগাম জামিনটা হয়। এই যে মামলাটা হওয়ার পরে মামলার একটা ফটোকপি নিয়ে এখানে আসবে, লয়ারকে দিবে, লয়ার এটাকে অ্যাপ্লিকেশনের মধ্যে রিপ্রোডিউস করে প্রেয়ার দিবে যে আমার বিরুদ্ধে এই মামলা হয়েছে, হ্যাঁ তখন আমি মহামান্য কোর্টের কাছে আগাম জামিন বা অ্যান্টিসিপেটরি বেইল আমি প্রার্থনা করতেছি। তখন মাননীয় বিচারপতি যদি আপনার এই অ্যাপ্লিকেশন এবং আপনার মামলার যে
যে অভিযোগ এটা দেখে উনি সন্তুষ্ট হয়ে যে আগাম জামিনের কতগুলো ক্রাইটেরিয়ান আছে যে কাকে আগাম জামিন দেওয়া যাবে, সবাই সব মামলাতে সবসময় আগাম জামিন দেওয়া যায় না, এই ক্রাইটেরিয়ার মধ্যে যদি আপনি থাকেন তাহলে উনি আপনার জামিন মঞ্জুর করবে। তখন আপনাকে মঞ্জুর করে বলবে যে আপনাকে এতদিনের জামিন দিলাম, আপনি এতদিনের মধ্যে নিম্ন আদালতে যাই হাজির করবেন, সারেন্ডার করবেন। এটা হইলো এই আগাম জামিন নিয়ম। ধন্যবাদ আমাদেরকে বিষয়গুলা ক্লিয়ার করার জন্য। আপনারা যারা দেখতেছেন, আপনারা কে কোন জায়গা থেকে দেখতেছেন জানাবেন, এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন। কায়সার শিকদার নামের একজন বলেছেন ওনার মা আপনার জন্য দোয়া করেছেন। উনি কিছুক্ষণ আগে আপনাকে মামা বলে সম্বোধন করেছিলেন এবং আপনি কেমন আছেন সেটা জানতে চেয়েছেন। আলহামদুলিল্লাহ ভালো আছে। একজন চট্টগ্রাম থেকে দেখতেছেন এবং বিভিন্ন জন বিভিন্ন জায়গা থেকে দেখতেছেন। সকলের সুস্থায়ু কামনা করতেছি এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে জানাবেন। আমরা এখন শুনবো আজকের অনুষ্ঠানের মূল পর্ব, যেটা হচ্ছে সবচেয়ে বেশি, যেটার জন্য আমরা আইন বিষয়ে পড়ালেখা করে আমাদের ক্যারিয়ারটা কি, বিশেষ করে আমরা যারা ছাত্ররা শুনতেছি আজকে, তাদের ব্যাপারে আপনি একটু আমাদেরকে বিস্তারিত বলবেন। হ্যাঁ, প্রথমত যেমন ডাক্তারি লেখাপড়া করে প্রথম হইলো প্রফেশন হইলো ডাক্তার হওয়া, ডাক্তারি করা। সেই আইন পেশাও আমি মনে করি আইনে লেখাপড়া করলে আইনজীবী হওয়াটাই প্রথম ইয়ার মধ্যে পড়ে, প্রায়োরিটির মধ্যে পড়ে। হ্যাঁ, প্রথম আইনজীবী বার কাউন্সিলের আন্ডারে আপনাকে অ্যাডভোকেসি পরীক্ষা দিতে হবে। 6 মাস আপনি ইন্টিমেশন দিয়ে একজন লয়ারের সাথে, সিনিয়র লয়ারের সাথে ইন্টিমেশন দিয়ে 6 মাস তার সাথে কাজ করার পরে আপনি একটা এমসিকিউ পরীক্ষায় অ্যাপিয়ার করবেন। ওই পরীক্ষা পাস করার পরে রিটেন দিবেন, রিটেনে পাস করলে আপনি ভাইভা ফেস করবেন। এরপরে আপনি আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হবেন, এনলিস্টেড হবেন যে কোনো জেলা ম্যাজিস্ট্রেট কোর্ট, জেলা কোর্ট, এইগুলিতে আপনি তখন প্র্যাকটিস করতে পারবেন। পরবর্তীতে আপনি যদি হাইকোর্টে প্র্যাকটিস করতে চান তাহলে আপনার যদি এলএলএম ডিগ্রি থাকে তাহলে আপনি 1 বছর করে, আর যদি এলএলএম ডিগ্রি না থাকে, যেটা মাস্টার্স অফ ল আর কি, যদি এলএলএম ডিগ্রি না থাকে তাহলে আপনাকে 2 বছর নিম্নের কোর্টে প্র্যাকটিস করতে হবে। এরপরে আপনি হাইকোর্টে আইনজীবী হওয়ার জন্য বার কাউন্সিলের কাছে অ্যাপ্লিকেশন করবেন। বার কাউন্সিল তখন আপনাকে পরীক্ষা নেয়। এই পরীক্ষার মাধ্যমে আপনি যদি পাশ করেন তাহলে আপনাকে হাইকোর্ট ডিভিশনে প্র্যাকটিস করার জন্য অনুমতি দেবেন এবং সার্টিফিকেট দিবেন আপনাকে। এবার আপিলের ডিভিশনে অন্তর্ভুক্ত হওয়াটা অত্যন্ত কঠিন এবং খুব জটিল প্রক্রিয়া। কারণ আপিলের ডিভিশনের আইনজীবী নিয়োগ এটা বার কাউন্সিলের মাধ্যমে কিন্তু হয় না, এটা হয় মাননীয় প্রধান বিচারপতির তত্ত্বাবধান এবং প্রধান বিচারপতির মাধ্যমে আপিলের ডিভিশনের মাননীয় বিচারপতিদের সমন্বয়ে একটা কমিটি আছে, ওই কমিটির মাধ্যমে এই আপিল বিভাগে আপনাকে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্তি করাটার প্রক্রিয়া হয়। এই প্রক্রিয়ায় প্রথমে আপনি হাইকোর্ট ডিভিশনে যেই সব মামলা করছেন সেই সব মামলার একটা লিস্ট আপনাকে দাখিল করতে হবে আপনার দরখাস্তের সাথে, আপনার ছবি দিয়া আপনার সমস্ত মামলাগুলো হাইকোর্ট ডিভিশনে করছেন ওগুলা দাখিল করতে হবে। এই ফাইলটা প্রক্রিয়া হয়ে এটা হাইকোর্ট ডিভিশনের মাননীয় বিচারপতি, হাইকোর্ট ডিভিশনে বর্তমানে 95 জন মনে হয় মাননীয় বিচারপতি আছেন, সমস্ত বিচারপতিদের কাছে আপনার এই ফাইলটা যাবে। তো ওনারা ওখানে ওই ফাইলে নোট থাকবে যে আপনাকে আপিল বিভাগে আইনজীবী হিসাবে অন্তর্ভুক্ত করা যাবে কিনা। এখানে মাননীয় হাইকোর্ট ডিভিশনের বিচারপতিরা ওখানে কমেন্ট দিবে হ্যাঁ। এর মধ্যে যদি ধরেন আপনি বেশিরভাগ মানে ম্যাক্সিমাম 80% মনে হয় এইভাবে 80% যদি আপনাকে হ্যাঁ হিসাবে দেয় বেশিরভাগই, তাহলে আপনার এই ফাইলটা তখন মাননীয় প্রধান বিচারপতি এবং আপিল বিভাগের মাননীয় বিচারপতির সমন্বয়ে একটা যে কমিটি আছে, নিয়োগ কমিটি,
এই কমিটির কাছে উপস্থাপন করার জন্য তখন এই ফাইলটা প্রক্রিয়া হবে। হওয়ার পরে মাননীয় প্রধান বিচারপতি একটা মিটিং, এই নিয়োগ এই নিয়োগ দানের, এই যে অনুমতি দানের যে প্রক্রিয়ার একটা মিটিং উনি কল করবেন। এটা অনেক সময় 2 বছর পরেও হয়, 3 বছর পরেও হয়, এটা মাননীয় প্রধান বিচারপতির এখতিয়ার। তখন উনি একটা মিটিং কল করবে। মিটিং কল করার পরে আপনার ওই ফাইলগুলি হাইকোর্ট ডিভিশনের সমস্ত বিচারপতিদের মতামত সহ ওই মিটিং এ উপস্থিত হবে, যেখানে মানে আপনাকে যে মতামত গুলা দেখবে যে কেমন হাইকোর্ট ডিভিশনে আপনার পক্ষে কতটুকু মতামত আছে, এগুলি দেখে আপনার সার্টিফিকেট দেখবে, আপনাকে আপনার লেখাপড়া দেখবে, সবকিছু দেখে ওনারা যদি সবাই একমত হয় যে উনাকে দেওয়া যায়, হাইকোর্ট আপিল বিভাগে অ্যাডভোকেট হিসেবে নিয়োগ প্রদান করা যায়, অনুমতি দেওয়া যায় প্র্যাকটিস করার জন্য, তখন ওনারা এগুলা কে বাছাই করবে। ওখান থেকে বাছাই করে উনি রেজাল্ট হিসেবে পাবলিশ করবে। তারপরে এই সার্টিফিকেটটা কিন্তু বার কাউন্সিল দিতে পারে না। এটা এই সার্টিফিকেটটা মহামান্য আপিল বিভাগ থেকে মাননীয় রেজিস্ট্রারে এই সার্টিফিকেটটা ইস্যু করে যে আপিল বিভাগে মামলা পরিচালনার অনুমতি, এই সার্টিফিকেটটা আপিল বিভাগের রেজিস্ট্রার জেনারেল ইস্যু করবে। তো এই হলো প্র্যাকটিসের যে আইনজীবী হিসাবে প্র্যাকটিসের আপনার সর্বোত্তম পর্যায়। এখানেও আবার আইনজীবীর মধ্যে আপনার যারা অ্যাপিল ডিভিশনে এনরোল হয়, অ্যাপিলেট ডিভিশনে অনুমতি প্রাপ্ত হয়, তারা আবার তাদের মধ্য থেকে আবার 10 বছর পরে আরেকটা প্রক্রিয়া আছে, সেটা হলো আমরা যেটা বলি সিনিয়র অ্যাডভোকেট। এই জিনিসগুলো আসলে আমাদের সাধারণ মানুষরা তো জান না, অনেকেই মানে লেখে সিনিয়র আইনজীবী, বয়স হয়েছে এই জন্য সিনিয়র আইনজীবী। এটা কিন্তু ঠিক না। সিনিয়র আইনজীবী হলো আপিল বিভাগে 10 বছর প্র্যাকটিস করার পর। আবার ওই যে আরেকটা জিনিস আমি বলে দিচ্ছি, হাইকোর্ট ডিভিশনে আপনি আপিল ডিভিশনে যে দরখাস্ত দিবেন আপিল বিভাগে এনরোল হওয়ার জন্য, আপনাকে কিন্তু হাইকোর্টে 10 বছর কিন্তু প্র্যাকটিস থাকতে হবে, তারপরে আপনি এই আপিল বিভাগের জন্য প্রেয়ার করতে পারবেন। এখন আপিল বিভাগে আপনি 10 বছর পূর্ণ করার পরে আপনি আবার সিনিয়র আইনজীবী হিসেবে আপনাকে আপিল বিভাগে আপনাকে প্র্যাকটিস করার জন্য সিনিয়র আইনজীবী হিসেবে অন্তর্ভুক্তি করার জন্য আপনি দরখাস্ত করবেন। সেখানেও আপনার ওই সমস্ত মামলা টামলা এগুলি দিবেন, আপিল বিভাগে যেসব মামলা। এখন এই ফাইলগুলো কিন্তু আবার অনবল বা হাই ডিভিশনে যাবে না, এটা আপিল ডিভিশনের মাননীয় প্রধান বিচারপতি এবং আপিল বিভাগের মাননীয় বিচারপতিদের সমন্বয়েই আপনার এই দরখাস্ত 10 বছর প্র্যাকটিস করার পরে আপনি যদি দেন, আপনার এই তখন আপনার সবকিছু দেখে ওনারা যদি মনে করে যে আপনাকে মাননীয় প্রধান বিচারপতি যদি মনে করে আপনাকে সিনিয়র আইনজীবী হিসেবে তালিকাভুক্ত করা যায়, আপনি এরকম পারফরমেন্স আপনার আছে আপিল ডিভিশনে, উনি তো আপিলের ডিভিশনে আপনাকে দেখছে, সবাইকে দেখছে কি কার কিরকম পারফরমেন্স, তখন উনি আরেকটা সার্টিফিকেট ইস্যু করবে, আরেকটা দিবে সিলেক্ট করে, এটা হলো সিনিয়র আইনজীবী হিসেবে। ওনাদেরকেই বলে সিনিয়র আইনজীবী। আমরা আপিলের ডিভিশনে এত করে আপিলের ডিভিশন পর্যন্ত গেছি আমরা, কিন্তু আমরা সিনিয়র আইনজীবী না। সিনিয়র আইনজীবী হইলে ওনারাই। আর এমনি আমাদের লয়াররা বয়স হয়ে গেলে অনেকে লিখে ফেলে যে সিনিয়র আইনজীবী, আসলে কিন্তু এটা ঠিক না, আমি লিখি না। সিনিয়র আইনজীবী সিনিয়র হিসেবে, ওখানেই সিনিয়র আইনজীবী হিসেবে সার্টিফিকেট প্রাপ্ত হবে, উনি ওনাকে অন্তর্ভুক্ত করবে সিনিয়র আইনজীবী। ওনাদেরকে ডবল স্টার আইনজীবী বলে। এই সিনিয়র ওনাদের আমাদের সুপ্রিম কোর্টের যে তালিকা বারে যে আমাদের আইনজীবীদের চিহ্নিতকরণ যে সব ইন্ডেক্স আছে, বই আছে, ওখানে ওনারা ডবল স্টার আইনজীবী হিসেবে ওনাদেরকে ওখানে ওনাদের নামের পাশে একটা ডবল স্টার থাকবে। আর যারা আমরা শুধু আপিল ডিভিশনে
অ্যাডভোকেট, যারা আপিল ডিভিশন অ্যাডভোকেট, তারা একটা স্টার ওনাদের থাকবে, আর যারা সিনিয়র তাদের ডবল স্টার। আর যারা হাইকোর্টে অন্তর্ভুক্ত তাদের স্টার থাকবে না, স্টার থাকবে শুধু আপিল বিভাগে যারা অনুমতিপ্রাপ্ত তাদের এক স্টার, আর যারা ওখান থেকে সিনিয়র হিসাবে অনুমতিপ্রাপ্ত তারা দুইটা স্টার, ডাবল স্টার হিসাবে অন্তর্ভুক্ত হবে। ওই আমাদের সুপ্রিম কোর্টের যে চিহ্নিতকরণ যে ইন্ডেক্স আছে, যে ইয়ে আছে, বই আছে, সেখানে এইভাবেই আমাদের আইনজীবী হিসেবে এইভাবে ইয়া করে। এই হলো আইনজীবীদের একদম শেষ পর্যায়ে আইনজীবীদের যে অন্তর্ভুক্তি আইনজীবী হিসেবে এই সিনিয়র অ্যাডভোকেট, উনি হলো মানে শেষ পর্যায়ে। তো এরপরে এটা হলো আইনজীবীদের ইয়া গেল। এখন আসছি জুডিশিয়ারিতে আপনার এই সহকারী জজ হিসেবে নিয়োগ প্রাপ্ত জন্য আপনি পরীক্ষা দিতে পারেন, সেটা আছে। তারপরে আপনি প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে পারেন। এরপরে আছে বিভিন্ন কর্পোরেশন যেমন সিটি কর্পোরেশন আছে, তারপরে আপনার হাউজিং স্টেট আছে, এগুলির লয়ার, ব্যাংকের প্যানেল লয়ার, তারপরে আপনার বিভিন্ন বাহিনী আইন, যেমন ধরেন আপনার সামরিক বাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, ওখানে কতগুলা অ্যাডভোকেট জেনারেল হিসেবে ওনারা কিছু ওখানে ইয়া করে থাকে, বিচার প্রক্রিয়ার কিছু কাজ থাকে, ওখানে অ্যাডভোকেট জেনারেল হিসেবে ওই ওই ওগুলাতে নিয়োগ পাওয়া যায়, ওই অ্যাডভোকেট জেনারেলের ইয়াতে, ওই আপনার বিভিন্ন বাহিনীতে। তারপরে আপনি আইন সংসদ এবং বিচার বিষয়ক মন্ত্রণালয়ে, এটা একটা ওনারা একটা আলাদাভাবে নেয় আর কি, এটা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে নেয়। তারপরে আপনার বিভিন্ন বিদেশি দূতাবাসে এবং বহুজাতিক কোম্পানিগুলাতে আপনাদেরকে যদি আইনটাকে ল থাকে তাহলে একটু প্রায়োরিটি দেয়। তারপরে আপনার ইউএনসিআর, ইউএনডিপি, ওনারাও মানে এই জাতিসংঘের বিভিন্ন ইউনিসেফ, এরাও একটা প্রায়োরিটি এই দিয়া থাকে। আর আপনি তো জেনারেল বিসিএস তো এমনি দিতে পারবেন, আপনি যেহেতু ডিগ্রি আছে, অনার্স ডিগ্রি আছে, আপনি জেনারেল লাইনে তো সমস্ত চাকরিটি দিতে পারবেন। এই হলো এই আমার জানা মতে এইগুলি হলো আইন বিষয়ে লেখাপড়া করে আইনের এই ক্ষেত্রগুলা, এইগুলাতে নিয়োগ দেওয়া যায়। ধন্যবাদ আমাদেরকে বিষয়গুলো ক্লিয়ার করার জন্য। যারা আইন নিয়ে পড়তেছে তাদের জন্য বিষয়গুলো, ক্যারিয়ার সম্পর্কে আপনি দিক নির্দেশনার জন্য। দীপশিখার বর্তমান সভাপতি আব্দুল মজিদ আপনাকে শুভকামনা জানিয়েছেন। আমরা আইনের প্রশ্নে আসবো, আমরা আইনের আরো কিছু প্রশ্নে আসবো। তার আগে আমরা একটা ব্যতিক্রমী টপিকে চলে যাচ্ছি। অনেকে জানতে চেয়েছেন কুতুবদিয়ার পানিবন্দী মানুষের জন্য কিছু বললে ভালো হয়, অথবা বেড়িবাঁধ নিয়ে আপনি কিছু বলেন। আসলে আমাদের কুতুবদিয়ার সবচেয়ে বড় বেশি প্রায়োরিটি দেওয়া উচিত এই বেড়িবাঁধের, কারণ বেড়িবাঁধটা না হওয়াতে আমাদের কুতুবদিয়া এখন প্রায় 1/3 পানিতে নিমজ্জিত। এখন আগামীতে যতই পানির স্তর বাড়তে থাকবে, ভূমির স্তর নিচে যাবে, তখন এখন আমরা হয়তো বাইরে আছি, অনেকে হয়তো দ্বীপের মাঝামাঝি জায়গায় বাড়িঘর, ওনারা হয়তো এখন একটা চিন্তা ভাবনা করে না, যে দেখা যাক কি হবে, কিন্তু যেদিন হবে সেদিন আর কেউ রক্ষা পাবে না। আমাদের অস্তিত্ব তো এই কুতুবদিয়া। সুতরাং আমাদেরকে এখন বিচ্ছিন্নভাবে আমি যদি এখান থেকে বলি আমি আইনজীবী, আমাদের ইয়াটা আমি করতেছি না কেন, আমার দ্বারা এটা একার দ্বারা কোনো সম্ভব না। আরেকজন আছে, ধরেন আমাদের মিনিস্ট্রিতে আছে এডিশনাল সেক্রেটারি, হয়তো জয়েন্ট সেক্রেটারি, ওনারা একা এগুলি করা কিভাবে করবে, ওনাদের এই জন্য বিচ্ছিন্নভাবে আমাদের এটা করা সম্ভব না। এখন আপনারা এই যে দীপশিখার মাধ্যমে যে সবাইকে একটা প্ল্যাটফর্মে আসার জন্য আপনারা একটা করতে পারছেন, ব্যবস্থা করতে পারছেন, আস্তে আস্তে সবাই শিখতেছে, জানতেছে, সবাই একটা কথা বলার একটা জায়গা পাইতেছে। আমি মনে করি আপনাদের এই উদ্যোগের মাধ্যমে অনেকে আমরা ঐক্যবদ্ধ হবো। এখন আমাদের ঐক্যবদ্ধ হওয়াটা সবচেয়ে বড় প্রয়োজন।
এই কাজ করতে হলে তো রাজনৈতিক সিদ্ধান্তের দরকার। রাজনৈতিক সিদ্ধান্ত আমাদের রাজনীতিবিদরা, যেমন আমাদের এমপি সাহেব আছেন, আমাদের উপজেলা চেয়ারম্যান সাহেব আছেন, আমাদের চেয়ারম্যান সাহেবরা আছেন, ওনারা করবে। ওনারা ওনারাও তো করবে, আমাদেরকে ওনাদের সাথে থাকতে হবে। সমস্ত আমাদের তো এখানে তো কোনো ধরনের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের সবাইকে তো এইটার জন্য ঐক্যবদ্ধ আমরা সবাই, কারণ এটা আমাদের সবার অস্তিত্বের প্রশ্ন, বাঁচার প্রশ্ন। হ্যাঁ, এই আমরা সবাই মিলে আমাদের রাজনৈতিক নেতৃত্ব যারা আছে তাদের মাধ্যমে, তাদেরকে সহযোগিতা করে, তাদের মাধ্যমে আমরা যদি সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে পারি, আমাদের যে ফরিয়াদটা, আমাদের যে এইরকম যে পরিস্থিতি, আমাদের এটা যদি সরকারের নজরে আমরা উচ্চ পর্যায়ে যদি আমরা আমাদের রাজনৈতিক নেতৃত্বদের মাধ্যমে আমরা ঐক্যবদ্ধভাবে ওনাদেরকে সহযোগিতা করে আমরা সবাই একত্র হয়ে যদি আমরা পৌঁছাইতে পারি, তাহলে ইনশাল্লাহ অবশ্যই এটা হবে। তো এখন আমার ইয়া হলো যে সরকার তো কাজ করতেছে, এখন করার মধ্যে আমাদেরকে তো আমাদের যে বিপদ, আমাদের যে আমরা এখন উদ্বাস্ত হওয়ার মতো অবস্থায় আসি। আমাদের এই যদি এইভাবে যদি হয়, তাহলে এই জিনিসটা আমরা বিভিন্ন পত্র পত্রিকা, বিভিন্ন সাংবাদিকদের মাধ্যমে আমরা ওনাদেরকে আমন্ত্রণ করে আমাদের বিভিন্ন ভাবে একটা কমিটি করে মানে রাজনৈতিক নেতৃত্বের মাধ্যমে একটা কমিটি করে আমরা বিভিন্ন সাংবাদিকদেরকে আমাদের এটা একটু দেখার জন্য একটা সরজমিনে একটু ওনারা একটা দেখে একটা রিপোর্ট করে ঐক্যবদ্ধ ভাবে একটা বিভিন্ন পত্রিকায় একটা রিপোর্ট করে আবার আমরা জনগণ সব এক জায়গায় এক জায়গা থেকে আমরা যদি সরকারের দৃষ্টি আকর্ষণ করতে পারি, আমাদের যে ফরিয়াদ এটা যদি সরকারের কানে পৌঁছে, নিশ্চয়ই সরকার আমাদেরকে, জনগণকে নিশ্চয় রক্ষা করবে। এটা কারো একা বিচ্ছিন্ন ভাবে করা সম্ভব না। এরকম একটা প্ল্যাটফর্ম, আপনাদের এই প্ল্যাটফর্ম থেকেও আপনারা ছাত্ররা তো এখন নিঃস্বার্থ ভাবে তারা বিভিন্ন জনের সাথে যোগাযোগ করতে পারে, তারা সবাইকে মোটিভেটেড করে এক জায়গায় আনতে পারে। এই জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা এইভাবেই একটা, যেমন আপনারা এই যে করোনার সময় প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে আপনারা আপনাদের এই ত্রাণ সামগ্রী, উপহার সামগ্রী আপনারা ও উপহার সামগ্রী আপনারা প্রত্যেকের বাড়িতে দুয়ারে দুয়ারে পৌঁছাই দিচ্ছেন। আমি কিন্তু প্রথমে যখন আপনারা দীপশিখা প্রথম করে তখন আমি কিন্তু এরকম আশাবাদী ছিলাম না। কারণ কেন ছিলাম না, আমরা যখন ছাত্র ছিলাম তখন আমরা কুতুবদিয়া, আমরা কক্সবাজারকে নিয়ে একটা ছাত্র সংগঠন এইভাবে করার জন্য আমরা চেষ্টা করেছিলাম, কিন্তু বাস্তবে এটা সম্ভব হয় নাই। কারণ কেন, এখানে আমরা যখন এক জায়গায় আনতাম এক একজনে এক এক কথা বলতো, কেউ কাউরে মানে শোনার জন্য ধৈর্য ধরতো না, কেউ কারো ইয়ে করতো না। দুই একবার আমরা দুই তিনবার এরকম বসেছি, কিন্তু হয় নাই আমাদের সঙ্গে। আমিও মনে করছিলাম হয়তো আপনাদেরও তাই হবে, কিন্তু পরবর্তীতে দেখতেছি না, আপনাদের এটা কন্টিনিউশন আছে, আপনারা একটার পর একটা কাজ করে যাচ্ছেন। হয়তো আগামীতে ইনশাল্লাহ আরো বেশি হবে, হয়তো আপনারা আরো অনেক বড় বড় কাজ করতে পারবেন আপনাদের এই দীপশিখার যে প্ল্যাটফর্ম এটা থেকে। আপনারা যাদেরকে এখন যারা দীপশিখা থেকে বের হয়ে বিভিন্ন প্রফেশনে চলে যাচ্ছে তাদেরকেও আপনারা অন্তর্ভুক্তি করার জন্য বিভিন্নভাবে ফোরাম তৈরি করছেন, যে আপনাদের উপদেষ্টা পরিষদ, তারপরে আপনারা করছেন। হ্যাঁ জি, তো এইভাবে সবাইকে একটা ইয়া করে রাখছেন, একটা সেইন, যেটা এই সেইনটা থাকতে হবে। কারণ আপনি ছাত্র অবস্থায় করছেন, এরপরে যাইয়ে যদি আপনি বিচ্ছিন্ন হয়ে যান তাহলে তো আর ঐক্যবদ্ধটা হলো না। তো এইভাবে সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা এই নেতৃত্বের মাধ্যমে, আমাদের রাজনৈতিক নেতৃত্বের মাধ্যমে ওনাদেরকে আমরা বোস্ট করবো। আমরা যদি ওনাদেরকে উৎসাহ প্রদান করি, আমরা ওনাদেরকে যদি সাপোর্ট করি, ওনারা আমাদের শক্তি পাবে, ওনারা তখন আগাইতে পারবে। এখন বিচ্ছিন্ন ভাবে আমরা বলি, একজন একজনকে দোষারোপ করি, এইটা কিন্তু এই দোষারোপ করে তো আমাদের আলটিমেট যে গোল এটা তো হবে না। তো আমি মনে করি আপনারা ছাত্ররা এটার ব্যাপারে আরো ঐক্যবদ্ধ ভাবে সবাইকে অন্তর্ভুক্ত করে আগামী খুব তাড়াতাড়ি, এটা আমার মনে হয় খুব অল্প সময়ের মধ্যে এইভাবে আমাদেরকে আগাইতে হবে, সরকারের দৃষ্টি আকর্ষণ করার ব্যবস্থা করতে হবে আমাদের রাজনীতির মাধ্যমে।
ধন্যবাদ। ধন্যবাদ। আমরাও আশা করব আমাদের যেকোনো ভাবে এই যে আমাদের একতাবদ্ধ হওয়ার যে একটা প্রসেস শুরু হয়েছে, এই প্রসেসে আপনারা সবাই সিনিয়ররা যারা কুতুবদিয়ার অগ্রজ, উজ্জ্বল, আলোকিত মানুষ সবাই একসঙ্গে থাকবেন। আমরা একটু আমাদের শিডিউল প্রশ্নে কমেন্ট বক্স থেকে আরো কিছু প্রশ্ন নিব। আ রাফা নামের একজন আপনাকে সালাম জানিয়েছেন, শুভকামনা জানিয়েছেন মেজর চাচ্চু সম্বোধন করে এবং দীপশিখার সকল সদস্যকেই শুভকামনা জানিয়েছেন। দক্ষিণ দুরুম শিকদার বাড়ি থেকে উনি দেখতেছেন। ওনার একটা প্রশ্ন ছিল যে ফৌজদারি আপিল আ রিভিউ এবং রিভিশন সম্পর্কে একটু জানতে চেয়েছিলেন রাফা নামের একজন। হ্যাঁ, আপিল আপিল হয় আপনার এটা আমি আপনাকে প্রশ্নটা একটু ক্লিয়ার দেই। ফৌজদারি আপিল, রিভিউ এবং রিভিশন। রিভিউ, এটা তো রিভিউ হয়, রিভিউ আপিল, রিভিউ পরে প্রথমে হলো আপিল। আপিলটা ধরেন অনেক সময় নিচের কোর্টে আপিল সেশন জাজের কাছেও করা যায়, এটা ওই সেকশন অনুযায়ী, এটা কোন সেকশনে বিচার হয়েছে এবং কতটুকু সাজা হয়েছে এর উপরেই বিভিন্ন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের রায়, কনভিকশন এগুলা, এবং ধরেন অ্যাসিস্ট্যান্ট জাজের সিভিলে হইলে অ্যাসিস্ট্যান্ট জাজের রায়, অ্যাসিস্ট্যান্ট জাজের রায়ের বিরুদ্ধে আপনার সেশনে আপনার ডিস্ট্রিক্ট জাজের কাছে আপিল করা যায়। আবার কতগুলা জুরিডিকশন অনুযায়ী নিচের কোর্টে আপিল হয় না, এগুলা হাইকোর্টে ডাইরেক্ট আপিল করতে হয়। আবার কতগুলা আপিলের বিরুদ্ধে ওখানে নিচের কোর্টে যে সব আপিল হয়েছে সেই আপিলের বিরুদ্ধে আবার অনারেবল হাইকোর্টে রিভিশন করতে পারে। এখন আবার হাইকোর্টে আপিল হয়, যে এই আপিলের বিরুদ্ধে যে রায় হয় সে রায়ের বিরুদ্ধে তখন আপিল ডিভিশনে আপনার যাইতে হয়। আপিলের ডিভিশনে এটা তখন হবে লিভ পিটিশন, মানে একটা আপিল করার জন্য একটা লিভ পিটিশন দাখিল করতে হয়। মানে মামলাটা আপিল চলবে কিনা আপিল বিভাগে তার অনুমতির জন্য এটা প্রথমে করতে হয়। আর যদি কোনো রিভিশনের রায়, যে কোনো হাইকোর্ট ডিভিশনের আপিল রিভিশন যে কোনো রায়ের বিরুদ্ধে অ্যাপিলের ডিভিশন করতে হলে সেখানে প্রথমে একটা লিভ পিটিশন, সিভিল পিটিশন, ক্রিমিনাল হলে সিভিল পিটিশন ফর সিভিল লিভ পিটিশন, আর যদি ক্রিমিনাল হয় ক্রিমিনাল লিভ পিটিশন। এই এই লিভ পিটিশন দাখিল করতে হয় এবং লিভ পিটিশনে প্রথম শুনানি হওয়ার পরে যদি অ্যাপিলেট ডিভিশন মাননীয় বিচারপতি অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি যদি মনে করে হ্যাঁ আপনাকে এই আপিলে করার জন্য এটা অনুমতি প্রদান করা যাবে, তখন ওনারা এটা যদি অ্যালাউ করে তাহলে আপনি মূল আপিল করতে পারবেন। আর যদি রিজেক্ট করে তাহলে আপনি আর আপিল করার আপনি সুযোগ পাবেন না। এই হলো আপিল রিভিশন, আপিল রিভিশন এবং রিভিউ। এবার আসতেছি রিভিউটা হলো আপিলেট ডিভিশনে, আপিলেট ডিভিশন হলো মহামান্য আপিলেট ডিভিশন হলো শেষ কোর্ট, বিচারের শেষ কোর্ট। তো ওনারা একটা রায় দিলেন, সেই রায়টা বিরুদ্ধে যদি আপনি আর তো যাওয়ার কোনো ফোরাম নাই আপনার, আর কোনো কোর্ট তো নাই, কোর্ট তো এটাই শেষ কোর্ট আপিল। তখন একজন সিনিয়র আইনজীবী উনি যদি একটা সার্টিফিকেট দেয় যে এই মামলাটা এই পয়েন্টে নির্দিষ্ট আপনাকে একটা পয়েন্ট তথ্যগত বা আইনগত কোনো বড় ধরনের কোনো বিচ্যুতি আছে, এই ধরনের যদি আপনার উনি মনে করে, ওই যে যেটা আমি বলছিলাম যে সিনিয়র অ্যাডভোকেট, বারবার যেটা বলতেছি সিনিয়র অ্যাডভোকেট, জি সিনিয়র অ্যাডভোকেট, এই সিনিয়র অ্যাডভোকেট একটা আপনাকে সার্টিফিকেট ইস্যু করবে। সে সার্টিফিকেটে লেখা থাকবে যে এই জায়গায় আপনার এটা একটু আবার কনসিডার করা দরকার আছে, কারণ এখানে একটু আইনের একটু ইয়া হয়েছে। তখন উনি একটা রিভিউ পিটিশন দরকার, একটা সার্টিফিকেট দেওয়ার পরে ওই সার্টিফিকেটে নিয়ে ওই জাজমেন্টের, ওই আপিল বিভাগের ওই জাজমেন্টের এসে একটা রিভিউ ফাইল করা যাবে। এই রিভিউটা যদি আপিল বিভাগ শুনানি করে তাহলে আপিল বিভাগ এইটা যদি রিভিউ মঞ্জুর করে তাহলে রিভিউ হবে, আবার শুনানি হবে। যদি মঞ্জুর না করে তাহলে যদি কোনো গ্রাউন্ডস না থাকে, যিনি যে ইয়া লেখছে ওটা যদি মনে করে যে মহামান্য বিচারপতিরা আপিল বিভাগের যদি মনে করে যে না কোনো এটাতে কোনো এই গ্রাউন্ডস এর কোনো ইয়া নেই, কোনো ভুল নাই, এই গ্রাউন্ডস ঠিক না, হ্যাঁ, তখন ওনারা এটা রিভিউ রিজেক্ট করে।
এইখানেই প্রক্রিয়া, সমস্ত প্রক্রিয়া আপনার বন্ধ হয়ে গেল। আইনের সমস্ত প্রক্রিয়া এখানে শেষ। ধন্যবাদ আমাদেরকে বিষয়টা ক্লিয়ার করার জন্য। আশা করি যিনি প্রশ্ন করেছিলেন উনি উত্তরটা পেয়েছেন। উসমান সরোয়ার নামের একজন ছোটকাল থেকে আপনাকে আপনার গাইড পেয়েছেন। 91 এর পরে যখন উনি বুয়েটে পড়তে গেছিলেন তখন আপনি ওনাকে হেল্প করেছিলেন আপনার চট্টগ্রাম কলেজের প্রাক্তন বন্ধুদের দিয়ে, এবং আপনি উনি আপনার সুস্থায়ু সাফল্য কামনা করেছেন। উসমান সরোয়ার নামের একজন যিনি হয়তো আপনার পরিচিত, এবং উনি ঢাকা থেকেই দেখতেছেন। আমার কাজিন, ধন্যবাদ। উনি বুয়েট থেকে লেখাপড়া করছে, বুয়েট থেকে জি, ইঞ্জিনিয়ার। ধন্যবাদ। রাহিনুর নামের একজন আপনাকে ছাত্র সম্বোধন করে আপনার জন্য শুভকামনা, এবং দীপশিকার প্রতি আপনাকে ধন্যবাদ জানিয়েছেন। আগামীর কুতুবদিয়া আপনাকে সালাম জানিয়েছেন, এবং কুতুবী হাসান কুতুবদিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আপনাকে আলমগীর কবির ভাই বলে সম্বোধন করে সালাম জানিয়েছেন। ওনাকেও আমার সালাম রইল। ধন্যবাদ। আমরা একটা প্রশ্ন নিব। প্রশ্নটা একটু আমি পরে শোনানোর চেষ্টা করতেছি। প্রশ্নটা কতটুকু নেওয়া যৌক্তিক হচ্ছে কিনা আমি জানি না, তারপর আমি যেহেতু কমেন্ট বক্সে আছে আমি প্রশ্নটা নেওয়ার চেষ্টা করতেছি। আমি একটু পরে শোনাচ্ছি। বুলা সরপেশন জজ কোর্টে একটা মামলায় কুতুবদিয়ার 10 জন ব্যক্তি এখন জামিনে আছে। এই পর্যন্ত 3 বার হাজিরা দিছে, কিন্তু যোগাযোগ দূরে বিদায় আসামিদের অনেক কষ্ট হয়। আমার প্রশ্ন, ওদের আর কতবার হাজিরা দিতে হবে? মোহাম্মদ সাদেক হোসেন কোকা নামে একজন প্রশ্ন করেছে। আচ্ছা, এখন অকারেন্সটা, এটা যদি ক্রিমিনাল মামলা হয়ে থাকে নিশ্চয়ই, যেহেতু হাজিরার কথা বলতেছে, ক্রিমিনাল মামলাই হবে মনে হয়। কথা হলো যে অকারেন্সটা যেখানে ঘটেছে, যেই বিষয়টা নিয়ে এই মামলাটা হয়েছে, সেই জুরিডিকশনেই মামলা হবে। এর বাইরে মামলা হওয়ার মতো, ওই জেলার বাইরে মামলা হওয়ার মতো কোনো ধরনের স্কোপ নাই, যেহেতু অকারেন্সটা ওখানে হয়েছে। আছে কিছু প্রক্রিয়া আছে, এটা অন্য সেক্টর, যে এগুলি এক্সেপশন। তো এখন আইনের সিআরপিসিতে যেসব পদক্ষেপগুলো আছে ওগুলি সব অ্যাডজাস্ট করতে হবে। এখন হয়তো মামলাটা আপনার তদন্ত মধ্যেই হয়তো আছে, এখন তদন্তে থাকলে এখন তদন্ত রিপোর্টের জন্য থাকবে। তো এই সময়ে আসামিকে তদন্ত রিপোর্ট আসার জন্য যদি থাকে, তাহলে আসামি কিন্তু হাজির থাকতে হবে। আবার অনেক সময় দেখা যায় আসামিদের মধ্যে অনেকে পলাতক থাকে, তার হাজিরার জন্যও অনেক সময় লাগে। এরপরে কিছু প্রক্রিয়া আছে, এখন ওই প্রক্রিয়া সব অ্যাডজাস্ট না হওয়া পর্যন্ত তো এই মামলা তো শেষ করা যাবে না। এগুলি তো ফিক্স করা ছাড়া কোনো ধরনের ইয়া তো নাই। এখন যদি কি মামলা এটা, সেটার উপরে নির্ভর করে যদি কোনো এক্সেপশন কিছু থাকে, তাহলে হয়তো এটা কোর্ট চেঞ্জ করে অন্য ওই ইয়ার মধ্যেই অন্য কোর্টে নেওয়া যেতে পারে। আবার এক জেলা থেকে আরেক জেলাও নেওয়া যায়। এটা হলো কতগুলি অন্য ধরনের এক্সেপশন কিছু আছে, এগুলা এখন ওনার কাছে, ওনার ব্যাপারে প্রযোজ্য কিনা এটা তো আমি বলতে পারবো। ধন্যবাদ। আপনারা যারা দেখতেছেন, আপনারা যারা এতক্ষণ ধৈর্য ধরে দেখতেছেন, সকলকে ধন্যবাদ। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমরা আপনার প্রশ্ন নিয়ে আসবো, এবং আপনারা কে কোন জায়গাতে রেখে দেখতেছেন আমাদেরকে সেটা জানাবেন। আমরা একটু জানতে চাইবো যে আমাদের পাশে একটা কনফিউশন থাকে, এডভোকেট ব্যারিস্টেট, হ্যাঁ, যদি এমএলএম করা হয়, এই ব্যারিস্টেট আর এডভোকেটের মধ্যে একটু পার্থক্যটা আমাদের কাছে ক্লিয়ার করবেন। ম্যাজিস্ট্রেট না, আপনার ব্যারিস্টেট যেটা, ব্যারিস্টার হ্যাঁ, এটার অ্যাডভোকেটশিপ। হ্যাঁ, আচ্ছা, জি। বার এট ল হলো আপনার ইংল্যান্ডের বিশ্ববিদ্যালয়ের আন্ডারে আপনার অনার্স কমপ্লিট করে, তখন অনার্স যদি আপনি পাশ করেন, পাশ করার পরে তখন ওইখানে আরেকটা ইয়ে আছে, কোর্স আছে। সেখানে আপনাকে বিভিন্ন মানে বিভিন্ন পার্টি হয়, বিভিন্ন ধরনের কিছু প্রক্রিয়া আছে। যেহেতু আমি ওখানে যাই না, আমি বার করি নাই, সেহেতু আমি তো এটা জানি না। তো এই এই অনার্স করার পরে তারপর আপনাকে ওই বারে কল করে বলে এটা। তো ওইটা করার পরে আপনাকে তারা ইয়া করলে ব্যারিস্টার হিসেবে আপনাকে সার্টিফিকেট দিবে, আপনি তখন ব্যারিস্টার হবেন। কিন্তু এই ব্যারিস্টারটা আপনার আমাদের দেশে এটা মামলা করার সময় আপনি যে কোনো ইয়াতে আপনি ব্যারিস্টার লিখতে পারবেন না, এটা লিখতে হবে অ্যাডভোকেট আপনাকে সবসময়। হ্যাঁ,
ব্যারিস্টারটা লেখা যায়, এটা আপনার টাইটেল হিসেবে ব্যবহৃত হবে। আপনার ভিউ কার্ডে বা আপনার পার্সোনাল কার্ডে আপনি কোথাও কোনো অনুষ্ঠানে আপনার নাম ঘোষণা করবে সেখানে, কিন্তু অফিসিয়াল ইয়াতে আপনাকে যখন করতে হবে কোর্টে, তখন আপনাকে অ্যাডভোকেট লেখেই মামলা দায়ের করতে হবে। আপনি তখন এটা বারেট ল, এটা ব্যারিস্টার এটা লিখতে পারবেন। তো এই আমার এটা ব্যারিস্টারটা হলো ওই ব্রিটিশ বিশ্ববিদ্যালয়ের আন্ডারে অনার্স উঠেই বার করে আসে এখানে ইয়া করে। তো এই আইনজীবী হিসাবে কিন্তু আপনাকে আইনজীবী হিসাবে এখানে অ্যাডভোকেট হিসাবে কোর্টে আপনাকে ইয়া করতে হবে, যে কোনো কিছু আপনি দরখাস্ত ফাইল করবেন, ইয়া করবেন, আইনজীবী হিসেবে অ্যাডভোকেট হিসেবে আপনাকে লিখতে হবে। এটাই হলো পার্থক্য। ধন্যবাদ। তার মানে দুইটাই হচ্ছে সমান গ্রাজুয়েট, একটা হচ্ছে আমাদের দেশের পার্সপেক্টিভ থেকে হলে এটা অ্যাডভোকেট, আর বারেট বারেট ল যেটা ওখান হচ্ছে থেকে ব্রিটিশ বিশ্ববিদ্যালয় থেকে হলে সেটা ব্যারিস্টার। জি, ধন্যবাদ আপনাকে, অশেষ ধন্যবাদ। ডিজিটাল নিরাপত্তা আইন সম্পর্কে আমাদেরকে একটু যদি বলতেন। হ্যাঁ, নিরাপত্তা আইন বা আইসিটি। ডিজিটাল নিরাপত্তা আইন হলো 2018 সালে 46 নম্বর আইন। এই আইনে ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ডিজিটাল মাধ্যমে আপনার যে অপরাধ সংগঠন ওইটা শনাক্ত করা, প্রতিরোধ করা এবং দমন করা এবং বিচার করা, এই হলো এই আইনের ইয়াগুলা। এই আইনটা এই জন্যই করা হয়েছে। এই আইনে ধরেন আপনি এই আইনে ধরেন আপনি কারো মানহানি করছেন বা মুক্তিযুদ্ধ, জাতির পিতা এবং স্বাধীনতা এবং জাতীয় পতাকা এগুলি অবমাননাকর কোনো কিছু, এবং ডিজিটাল ডিভাইস কম্পিউটার ব্যবহার করে প্রতারণা, বিভিন্ন নিষিদ্ধ কোনো ধরনের প্রামাণ্য চিত্র বা কোনো স্থির চিত্র আপনি যদি এগুলোর মাধ্যমে জনগণের কাছে নিয়ে আসেন, তাহলে এইসব এই অপরাধগুলোর বিচার এই আইনে আপনার করা হয়। ধন্যবাদ আমাদেরকে বিষয়টা ক্লিয়ার করার জন্য। আমরা শুনবো আপনার এই যে চাকরি জীবনের স্মরণীয় ঘটনা, আপনাদের দীর্ঘ 2000 কত সাল থেকে 1996 সাল থেকে মেবি আপনার এই যে দীর্ঘ 20-25 বছরের অ্যাডভোকেটশিপ জীবনের সবচেয়ে স্মরণীয় ঘটনাটা আমরা শুনবো। আমার স্মরণীয় ঘটনার মধ্যে আমি এখন থেকে প্রায় 18 বছর পূর্বে আমি যখন সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছিলাম, তখন আমাদের কোর্টে একজন বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ সন্ত্রাসী একটা খুব সেন্সিটিভ একটা মামলার জামিনের জন্য একটা দরখাস্ত করা হয়েছিল। তো সরকার পক্ষে মানে প্রসিকিউশন পক্ষে আর কি, সরকারের পক্ষে আমরা ওই কোর্টে 2 জন নিযুক্ত ছিলাম। আমার সিনিয়র একজন ছিল ডেপুটি অ্যাটর্নি জেনারেল, আর আমরা 2 জন ছিলাম। তো আমাদের সুপ্রিম কোর্টের মামলাগুলা প্রেসে রাত্রেবেলায় একটা বই আকারে চাপা হয়, পরবর্তী দিনে কি মামলাগুলা হবে। এটা রাত্রে চাপা হওয়ার পরে ভোরে সবার বাসায় এই বইগুলা আইনজীবীদের বাসায় দিয়া আসে, কতগুলা কেরিয়ার করে দেয় যে লোক আসে, এরা বাসায় দিয়ে আসে। তো এখন এই মামলাটা যে আমাদের কোর্টে আসছে, ওই বইটা সকালবেলায় আমাদের ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাহেব, উনি এখন প্রয়াত, আল্লাহ ব্যস্ত নসিব করুক, উনার কাছে গেছে, উনি পাইছে, উনি যখন দেখছে উনি বুঝে ফেলছে যে এটা এই মামলা, এই লোক। তখন উনার তো উনি অনেক সিনিয়র ছিল বয়সে এবং প্র্যাকটিসে অনেক সিনিয়র ছিল, উনারা তো বুঝে অনেক কিছু। উনি তখন কি করছে, সকালবেলায় উনি আমি জানি না, উনি অসুস্থ হয়তো থাকতে পারে, হ্যাঁ নাও হইতে পারে, আমি তো আর জানি না। উনি ইবনে সিনা হসপিটালে ভর্তি হয়ে গেছে এই সকালবেলায়। তো এখন আমি ওই কোর্টের যখন, আমি তো আর এগুলি নিয়ে মাথা ঘামাইতেছি না, কারণ আমি তো এগুলি নিয়ে কোনো ধরনের চিন্তা করতেছি, ডেপুটি অ্যাটর্নি জেনারেল স্যার আছেন, উনি তো করবে, আমি তো ওনার সাথেই আছি সব জিনিস, তো উনি করবেন। যখন কোর্টের টাইম হয়ে গেছে, আমি ওনাকে ডেপুটি অ্যাটর্নি সাহেবকে খুঁজতেছি, বলে যে উনি তো নাই। তখন উনার যে স্টাফ আছে, উনার স্টাফকে জিজ্ঞেস করলাম, স্যার কি? তখন স্যার তো অসুস্থ, স্যার তো হসপিটালে। আমি কিছু বুঝলাম না, তখন আমি তো কোর্টে গেছি। এই মামলাটার ব্যাপারে, এই মামলাটা দেখার জন্য
অনেক লয়াররা, তখন কোর্টও ছিল, কোর্টের সংখ্যাও ছিল কম, এখন থেকে 18 বছর আগে কোর্টের সংখ্যাও ছিল কম। তো সমস্ত লয়ার, ম্যাক্সিমাম লয়াররা ছিল এই মামলাটা দেখার জন্য। তো ওই পক্ষে, আসামির পক্ষে যে মামলাটা পরিচালনা করতেছে উনি হইল আমাদের তখন 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 আমাদের এই কোর্টে শ্রেষ্ঠ দুই তিনজন ফৌজদারি আইনজীবী ছিলেন। ওনাদের মধ্যে একজন, তিনজনের মধ্যে একজন উনি, মরহুম আব্দুল মালেক সাহেব। আব্দুল মালেক সাহেব ফৌজদারি উনি ক্রিমিনাল বেস্ট লয়ার সুপ্রিম কোর্টের। উনি ওইদিকে, উনি যখন যায় তখন আমরা তো এমনি শুকাই যাই, ওনার মতো এত বড় লয়ার। তো ওই পক্ষে উনি, আমি এই পক্ষে। এখন উনি ওনার সাবমিশন দিতেছে, আমি এখন কি করব বুঝতে পারতেছি না। এমত অবস্থায় তখন আমাদের যে যিনি বারের প্রেসিডেন্ট ছিলেন, সেক্রেটারি ছিলেন, ওনারা আরো আগের প্রেসিডেন্ট সেক্রেটারি যারা ছিলেন ওনারাও ছিল ওই কোর্টে। আরো অনেক লয়াররা আসছে এটা দেখার জন্য, ইয়ে করার জন্য। ওরা সবাই আমাকে বলতেছে কি, এজি সাহেব আপনি উঠবেন না, আপনি কোনো কথা বলবেন না, আপনার জীবন পরিবার শেষ। আমি তো তখন আমি ওনাদের কথা শুনে, বারের প্রেসিডেন্ট সেক্রেটারি, ওনারা অনেক অভিজ্ঞ, ওনাদের তো অনেক ধরনের ইয়ে আছে, ওনারা এগুলি অভিজ্ঞতা থেকে বলতেছেন আপনি উঠবেন না, আপনি এই মামলা কিছু কিছু বলবেন না। যিনি রানিং প্রেসিডেন্ট ছিল উনি আস্তে করে আমার পিছনে এসে, এজি সাহেব, এজি মানে এসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল আর কি সংক্ষেপে, এজি সাহেব আপনি কিছু বলবেন না, আপনি চুপ থাকুন, বসে থাকুন। কিন্তু না, আমি চিন্তা করলাম না, আমার অর্পিত দায়িত্ব, আমার জীবন, সে আমার রাষ্ট্রীয় অর্পিত দায়িত্ব আমাকে পালন করতে হবে। আমি আল্লাহর উপর ভরসা। আমি তখন উঠেছি, আমি উঠে আমার তখন ওই স্যার, সিনিয়র স্যার, ওনার যে আব্দুল মালেক স্যার, যিনি ওই পিটিশনারের পক্ষে যিনি ছিলেন, উনি আমার দিকে তাকাইতেছেন, মানে কিভাবে এই ছেলে এখানে কি করতেছে। তখন যে ওই ওর ওর তো আত্মীয় স্বজনও কোর্টে আছে, আসামির আত্মীয় স্বজনও কোর্টে আছে। তখন সবাই মানে চিৎকার মারতেছে, পিছন দিক থেকে সবাই চিৎকার দিতেছে যে আমাদের যারা বা আমার শুভাকাঙ্ক্ষী বন্ধু বান্ধব যারা আছে তারা। কিন্তু আমি শুনিনি, আমি আমার দায়িত্ব আমি পালন করছি। তখন মাননীয় বিচারপতি ওনার বেল রিজেক্ট করেছে, বেল দেন। তো এখন এই খবর যখন আমাদের অ্যাটর্নি জেনারেল অফিসে গেছে, তো অফিসের পক্ষ থেকে আমাকে বললো আপনাকে কি নিরাপত্তার ব্যবস্থা করব। আমি যে না, আমাকে নিরাপত্তার ব্যবস্থা করলে আরো বেশি খারাপ হবে, কারণ আমাকে আইডেন্টিফাই করবে। আমি এখন আল্লাহর উপর ভরসা, আমি দেখি কি করা যায়। তখন আমি ছুটি নিলাম 7 দিন। এই 7 দিন ছুটি নেওয়ার পরে আমি বাসায় অবস্থান করছিলাম, আবার কিছু সময় অন্যভাবে বিভিন্নভাবে টেকনিক্যালি। তখন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী অত্যন্ত কঠোর হয়ে গেছিল, তখন কঠোর অবস্থায় ছিল। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কারণে হয়তো আল্লাহ আমাকে তৎপরতার কারণে হয়তো তখন দেশে তখন একটু এই সন্ত্রাসটা একটু মানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী কঠোরভাবে কন্ট্রোলে নিয়ে আসছে, যে কারণে হয়তো আমি সেফ হয়ে গেছি, রক্ষা হয়ে গেছি। আমি 7 দিন পর্যন্ত আমার খাওয়া দাওয়া ছিল না, ঘুম ছিল না। আমার শরীর এখনো, আমার সেটা মনে করলে বিভীষিকা মনে হয়, আমার কাছে মনে হয়। আমি এইটা আমার সব সময় এই জিনিসটা আমাকে স্ট্রাইক করে, যে যেই 7 দিন আমি যেভাবে কিভাবে এটা অতিক্রম করছিলাম। 7 দিন পরে অবশ্যই আমি আবার কাজে জয়েন করেছি। তো এটাই আমার জীবনের, এই কর্মজীবনের, আমার আইনজীবী হিসাবে কর্মজীবনের আমার এই অভিজ্ঞতা। ধন্যবাদ। আমার মতো হয়তো আপনার অনেকেরও প্রশ্ন থাকতেছেন যে অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল, আপনি একটু ক্লিয়ার করবেন। ও আচ্ছা, হ্যাঁ, এটা হলো হাইকোর্ট ডিভিশন এবং আপিলেট ডিভিশনে মামলা পরিচালনা করার জন্য এই সরকারি পক্ষে যেসব আইনজীবীদের নিয়োগ দেয়, এগুলো হলো এই অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল, আর এডিশনাল অ্যাটর্নি জেনারেল আছে, আর একজন হলো অ্যাটর্নি জেনারেল। তিনজন এডিশনাল অ্যাটর্নি জেনারেল আছে, ওনাদেরকে দায়িত্ব ভাগ করে দেয়। সিভিল রিট একজন সিভিলের দায়িত্বে থাকে, এডিশনাল একজন সিভিলের দায়িত্বে থাকে, একজন রিটের দায়িত্বে থাকে, আর একজন ধরেন ক্রিমিনালের দায়িত্বে থাকে। এইভাবে ওনাদেরকে তিনজনকে ভাগ করে দেয়। আর ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলো এর পরবর্তীটা। ওনারা ডেপুটি অ্যাটর্নি জেনারেলরা মামলা বিভিন্ন কোর্টে মামলা পরিচালনা করে।
ওনাদেরকে যে কোর্টে দায়িত্ব দেয় ওই কোর্টে ওনারা মামলা পরিচালনা করে। আবার অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল আবার ওনাদের সাথে থাকে। অনেক সময় ডেপুটি অ্যাটর্নি জেনারেলের জায়গায় অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল থাকে। এইভাবে মানে এই নিয়োগটা এবং প্রক্রিয়াটা, নিয়োগের মধ্যে হলো অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল হলে 5 বছর প্র্যাকটিসিং লাগবে, অভিজ্ঞতা লাগবে। আর ডেপুটি অ্যাটর্নি জেনারেল হতে হলে 10 বছরের অভিজ্ঞতা লাগবে। আর অ্যাটর্নি জেনারেল তো ধন্যবাদ। 10 আর বছর। অ্যাটর্নি জেনারেল স্যার যারা হয় ওনারা তো সিনিয়র অ্যাডভোকেট হয় আসলে। ওনাদের অনেক আচ্ছা, অভিজ্ঞতা। ধন্যবাদ। কুতুবদিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক আপনাকে কুতুবদিয়ার কৃতি সন্তান হিসেবে সম্বোধন করে আপনাকে জন্য শুভকামনা জানিয়েছেন এবং অভিনন্দন জানিয়েছেন। আপনাকে দেখে ওনার ভালো লাগছে, উনি এটা বললো। ওনার প্রতি কৃতজ্ঞ। আমরা 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 এই মুহূর্তে শুনবো কুতুবদিয়াকে ঘিরে আপনার কোনো পরিকল্পনা আছে কিনা, বা কুতুবদিয়ার কোন জিনিসটাকে আপনি মিস করেন, বা আমি এটা আমি আমি আপনাকে ক্যাটাগরিক্যালি বলতে চাই যে কুতুবদিয়ার মতো এই হয়তো আমাদের আউলিয়া উলিয়াদের জন্মস্থান ওখানে আছে বা ওনারা ওখানে আছে বলেই আমার কাছে মনে হয় পৃথিবীতে যদি জেনুইন কোনো মাছের স্বাদ, খাদ্যের স্বাদ যদি আপনি নিতে চান তাহলে একমাত্র আমার মনে হয় কুতুবদিয়াই পাবেন। যে মাছ, যেই চাউল ওখানে প্রডিউস হয় আমাদের কুতুবদিয়া, এটা অ্যাকচুয়ালি আর কোথাও নাই। এই যে আমরা যে লেখাপড়া করছি করছি আসলে ব্যালেন্স অফ কনভেনিয়েন্স এন্ড ইনকনভেনিয়েন্স। আমরা লেখাপড়া করে এখানে আসছি, এখানে আমরা ফরমালিন খাইতেছি, এখানে আমরা বিষ খাইতেছি, আমরা মুখে নিতে পারি না যেহেতু ছোটবেলা থেকে আমরা বড় হয়েছি। আসল জিনিসটা আমরা ওইখানে জেনুইন যে প্রডিউস করা যে যেটা অর্গানিক ওইটা খেয়ে আমরা বড় হয়েছি, যার কারণে এখন এখানে আমরা কিছু খাইতে পারি না, আমরা অর্ধেক খাই। খাওয়া দাওয়া এটা আমরা হয় না। আমি মনে করি যে এখন যদি আমি পারতাম আমি ওখানে যাইয়া একটা কুতুবদিয়া যাইয়া একটা ঘর করে আমি ওখানে থাকতাম, কিন্তু পরিবার এবং প্রফেশনের কারণে এটা হতো সম্ভব হচ্ছে না। কিন্তু আমি কুতুবদিয়া যাই, কুতুবদিয়া গিয়ে আমি লুঙ্গি পরে পাঞ্জাবি পরে আমি বাড়িতে যাই না কিন্তু বাড়িতে কম যাই। কারণ হলো এখানে বিভিন্ন আমার যাওয়ার খবর পাইলে বিভিন্ন পক্ষ আসে। এখানে তো মামলা হয়তো এক বাড়ির সাথে আরেক বাড়ি, এক আত্মীয়ের সাথে আর এক আত্মীয়ের জমি নিয়ে নিয়ে, তো এখন আমি কার বিরুদ্ধে কারে পরামর্শ দিই? আমার এটা একটু খারাপ লাগে। এই জন্য আমি হোটেলে থাকি। আমি আমার ভাই আদিল সাহেবকে একটা ধন্যবাদ দিব। আমার ভাই আদিল সাহেব কুতুবদিয়ার মানুষকে একটা সম্মানের জায়গায় নিয়ে গেছে। একটা এই যে সৈকত, হোটেলটার নাম কি? হোটেলটার নাম হলো সমুদ্র বিলাস। সমুদ্র বিলাস। সমুদ্র বিলাস, হোটেল সমুদ্র বিলাস। আমরা আগে লজ্জায় মানুষকে, বন্ধু বান্ধবকে, আত্মীয় স্বজনকে বলতে পারবেন না চলেন কুতুবদিয়া। আমার ভাই এটা করার পরে আমরা এখন মুখ বড় করে আমরা বলতে পারি আসেন কুতুবদিয়া আসেন। আমাদের বাড়িতে কিছুদিন আগে একটা গেট টুগেদার হয়েছিল, আমাদের ভাই অ্যাডভোকেট নুরুল হোসেন বাহাদুর সাহেব করছিল। তো উনি ঢাকা থেকে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিয়ে গেছে, সবাই আমরা ওখানে ছিলাম। আমরা এখন গর্ব করে বলতে পারি আসেন কুতুবদিয়া আসেন। কারণ একটা জিনিস আছে, তা এটা সে ব্যবসায়িক হয়তো করছে, কিন্তু ব্যবসায়িক করলেও এটা আমাদের জন্য অত্যন্ত সম্মান্য। আমি এই জন্য এর প্রতি কৃতজ্ঞ। তো আমি ওই হোটেলে যাই আর লুঙ্গি আর গেঞ্জি করে সাধারণ মানুষের সাথে আমি হাঁটি, হোটেলে যাই। আমার তো এখানে খাইতে পারি না, ওখানে আমি 2-3 বার খাই হোটেলে। এরা এরা থাকায় যে এই লোক এই একটু আগে খাইয়ে গেলো আবার আসছে কেন? কারণ কেন জানেন? ওই যে খাওয়াটা আমার ওখানে গেলেই আমার যা খাই তাই হজম হয়ে যায় এবং আমার ভালো লাগে। এই জন্য আমি হোটেলে থেকে আমি সাধারণ মানুষের সাথে মিশে যাই, কেউ আমার চিনতে পারে না। ওইভাবে ঘুরে বেড়াই, দেখি। এইভাবেই আমি কুতুবদিয়া যাই। এই কুতুবদিয়া আমার বাবা, আমি অনেকে বলে কুতুবদিয়াকে কেন পর্যটন। আমি আমি একটা কথা বলি, পর্যটন আমি কিছুদিন আগে থাইল্যান্ড গেছিলাম। 3-4টা দ্বীপ, এরকম দ্বীপ, এগুলি এর থেকে আমাদের কুতুবদিয়াকে যদি করা হয় পর্যটন হিসাবে করা হয়, এগুলির থেকে অনেক সুন্দর হবে দ্বীপ। কিন্তু কথা হলো যখন এটাকে পর্যটন করা হবে এটার মেরিটও আছে, ডিমেরিটও আছে। ডিমেরিটস কি? এখানে আমাদের জায়গা জমি এগুলা
হ্যাঁ, অন্যান্যরা এসে এখানে ব্যবসা করবে, টাকা পয়সা দিয়া দেখাইবে, অনেকে জায়গা জমি ছাইড়ে দিবে, অভ্যস্তর মতো হয়ে যাবে। আমরা তখন ওখানে যে যে দ্বীপগুলোতে আমরা গেছি, অনেক সুন্দর সুন্দর দ্বীপ, ওখানে দেখতেছি ওখানে বড় বড় কোম্পানিরা ওইখানে হোটেল করছে, মোটেল করছে, তবে ওখানে বিভিন্ন বড় বড় ব্যবসা বাণিজ্য তাদের। কিন্তু ওই দ্বীপের লোকেরা ওইখানে, ওরা ফেরিওয়ালা, ওরা ওখানে ফেরি করে বেড়ায়। আমাদের তো ওই রকম অবস্থা হয়ে যাবে। হ্যাঁ, তো এটা মেরিটও আছে, ডিমেরিটও আছে। তো এখন আমরা দুইটা মন ভরে বাতাস নিতে পারি, খাইতে পারি। হ্যাঁ, তবে দুই একটু একটু ডেভেলপমেন্ট তো দরকার। হোটেল আসছে এখন, আরেকটা হয়তো দরকার, এরকম কিছু কিছু দরকার আমি মনে করি। তো কুতুবদিয়ার মতো এত ভালো, এবং আমাদের যে কুতুবদিয়া জনসংখ্যা অনুযায়ী যে শিক্ষিতের হার এটা খুব কম আছে। আর আমি আপনাদের মাধ্যমে আরেকটা জিনিস, আমাদের যে কুতুবদিয়ার যারা রাজনীতিবিদ, অতীতে যারা রাজনীতিবিদ ছিল, আমি নাম উল্লেখ করলে অনেকের নাম উল্লেখ করতে হয়, এবং বর্তমানেও যারা আছে আমাদের যারা রাজনীতিক নেতৃত্ব কুতুবদিয়ায়, এটা অনেক অনেক ভালো। কারণ আমাদের কাছে বিভিন্ন জায়গা থেকে মামলা আসে। হ্যাঁ, এর পিছনে দেখি ওই এলাকার এমপি সাহেব, ওই এলাকার চেয়ারম্যান সাহেব, ওই এলাকার উপজেলা চেয়ারম্যান সাহেব, উনিও চলে আসে এক পক্ষ হইয়া, উনিও এটার বিরুদ্ধে ইয়া করে, লড়াই করে। আমাদেরকে, আমাদের অতীতে যারা রাজনীতিবিদ ছিল, হ্যাঁ, আমি সবাই তো আমরা জানি কারা ছিল। হ্যাঁ, চেয়ারম্যানরা ছিল, অতীতের চেয়ারম্যানরা, বর্তমান চেয়ারম্যানরা আছে, উপজেলা চেয়ারম্যান আছে, আমাদের এমপি সাহেবরা ছিলেন, এখন যে এমপি সাহেব, ওনারা তো আমাদেরকে এরকম এই যে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে দেওয়া, হ্যাঁ, কারো অন্তরায় হয়ে যাওয়া, এই ধরনের কোনো কিছু আমাদের মধ্যে নাই। আর এখন আমরা এখানে দেখছি যে গোটা গোটা পাড়া, গোটা আত্মীয় স্বজন ধ্বংস করে দিতেছে এইভাবে গেড়াকলের মধ্যে ফেলাইয়া, বিভিন্ন ভাবে উস্কানি দিয়া, বিভিন্ন জায়গায় আমরা দেখি। কিন্তু আমাদের আমাদের কুতুবদিয়া আল্লাহ রহমতে রাজনীতি হয়তো বিচ্ছিন্ন কিছু দুই একটা হয়তো থাকতে পারে, এটা না হয় এত লেখাপড়া করার মতো পরিবেশ ওখানে থাকতো। এই জন্য আমি ওনাদেরকেও আমি আমাদের কৃতজ্ঞতা জানানো উচিত, যেটা যাদের যেটা প্রাপ্য সেটা তাকে দেওয়া উচিত। হ্যাঁ, আমি ওনাদের কাছেও কৃতজ্ঞ, এই যে কুতুবদিয়ার যারা এইভাবে কুতুবদিয়ার মানুষদেরকে ভালোবেসে, হ্যাঁ, মানুষের ইয়ে করে। আবার আমাদের কুতুবদিয়ার জনগণও অনেক মেরিটোরিয়াস, আমাদের কুতুবদিয়ার লোকেরা অনেক বিবেচনাও অনেক। যেমন ধরেন, হ্যাঁ, অপরাধ প্রবণতা আমাদের এখানে খুবই কম। হ্যাঁ, অন্যান্য এলাকায় প্রত্যেক দিন বড় বড় অকারেন্স হয়, বিভিন্ন ধরনের অকারেন্স হয়। আমাদের এখানে আল্লাহ রহমতে তেমন হয় না। হ্যাঁ, আমাদের জনগণ অত্যন্ত সচেতন, এবং তারা নেতা নির্বাচিত করার সময়ও, হ্যাঁ, কোনো কিছুর লোভ লালসার, আমি আমি ছোটবেলা থেকেও দেখে আসছি, এখনো দেখতেছি, লোভ লালসা এগুলির প্রতি তেমন একটা গুরুত্ব আমাদের জনগণ, আমাদের কুতুবদিয়াবাসীরা এগুলি করে না। হ্যাঁ, তো এটা হয়তো আল্লাহর রহমত আমাদের উপর। হ্যাঁ, আমরা আসলে আমি খুব গর্বিত আমাদের কুতুবদিয়ার মানুষের যে এরকম যে প্রত্যেকটা জিনিসের মধ্যে তাদের যে বিবেক বিবেচনা, এটা যে তারা প্রয়োগ করতে পারে। হ্যাঁ, এবং রাজনীতিবিদরা যেভাবে আমাদের কুতুবদিয়ার জনগণকে এইভাবে ইয়া করে রাখছে, সমস্ত পরিবেশ ইয়া করে রক্ষা করে রাখছে, এটার জন্য আমি তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এই হলো আমার কুতুবদিয়া নিয়ে আমার কুতুবদিয়া অত্যন্ত, আমরা অত্যন্ত ভালো আছি, অত্যন্ত শান্তিতে আছি আমরা। এখন শুনতেছি আমাদের ইলেকট্রিসিটিটা আমাদের অনেকটা ইয়া হয়ে গেছে, একটা টেন্ডার, সাবমেরিন কেবলে একটা টেন্ডার হয়ে গেছে, ইনশাআল্লাহ এটাও আইসা যাবে। এটা এসে গেলে তো আরো ভালো হবে। আমাদের এখন প্রায়োরিটি শুধু একটাই, ইনশাআল্লাহ যে লেখাপড়া করে কুতুবদিয়া ছেলেদেরকে কেউ কোনো সহযোগিতা করেনি। হ্যাঁ, আমি কোনো অফিসে গেলে, হ্যাঁ, একটু কথা বললে, যখন আমাদের বাসাটা তো একটু বোঝা যায়, জিজ্ঞেস করলে আপনার বাড়ি কই, আমার বাড়ি চট্টগ্রাম। কোথায়? হ্যাঁ, কক্সবাজার। কক্সবাজার কোথায়? কুতুবদিয়া। আমি তো অবাক হয়ে যাই যে আমাদের কুতুবদিয়া ছেলেরা বিভিন্ন অফিসে এভাবে চাকরি বাকরি নিয়ে ফেলছে। হ্যাঁ, কিন্তু কেউ তো তেমন একটা তো কেউ চাকরি বাকরি দেওয়ার ব্যাপার এই ধরনের কিছু, সবাই যুদ্ধ করে লড়াই করে আসতেছে। এই যে আপনারা আসছেন ঢাকায়, এই যে এইভাবে এরকম কয়জন, আমাদের সময় তো ছিল না। হ্যাঁ, এখন তো আসতেছি ঢাকা ইউনিভার্সিটিতে, বুয়েটে, মেডিকেলে, আসামুল্লাতে, আপনার এই সাউথ নর্থ সাউথে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে, বিভিন্ন বড় বড় ইউনিভার্সিটিতে আমাদের ছেলেরা এসে
অনেক লেখাপড়া করতেছে, হ্যাঁ, মানে এমন কোনো পর্যায়ে নাই যেখানে আমাদের কুতুবদিয়ার একটা ছোট দ্বীপ, এই দ্বীপের দ্বীপের লোকেরা হয় কি, দ্বীপের লোকেরা হয় সন্ত্রাসী, দ্বীপের লোকেরা হয় আপনার জঙ্গলি টাইপের। তো কিন্তু কুতুবদিয়ার মানুষ তো সোনার মানুষ, এখানে তো সব তো শিক্ষিত মানুষ, সব যে কোনো বাংলাদেশের যে কোনো ক্ষেত্রে, সচিবালয় থেকে আরম্ভ করে কোর্ট থেকে আরম্ভ করে সব জায়গায় কুতুবদিয়ার মানুষের অবস্থান, এরা সব জায়গায় নিয়োগ প্রাপ্ত। তো এখানে তো মানে এটা এটা ইতিহাস, এটা হ্যাঁ, চর দ্বীপ এরা তো হয় অন্য ধরনের জাতি, এটা এটা দুর্গম এলাকা, এখানে তো অন্য ধরনের মানুষের মন মানসিকতা হয়, মানুষ কোয়েল হয়, এজাইল হয়। কিন্তু আমাদের কুতুবদিয়া আল্লাহ রহমতে এই ধরনের তো কিছু না। আমাদের কুতুবদিয়ার সবাই সোনার মানুষ। আমি আমি গর্বিত, আমার কুতুবদিয়ার সন্তান হয়ে আমি গর্বিত। ধন্যবাদ। ধন্যবাদ। আমি একটু করে জানতে চাইবো, কুট সম্পর্কে মানুষের একটা ভুল ধারণা থাকে, কুটে গেলে দেখা যায় শুধু হয়রানি হয়রানি হয়রানি। আপনি বিষয়টা যদি একটু মানে মানুষের কোন জায়গায় মানুষ ভুলটা করে? আসলে আহ, আমাদের এখানে কোর্টে কোর্টে আপনার কথা হলো, জনগণ, আমাদের দেশে যত জনগণ, এই জনগণ অনুযায়ী কোর্ট অপরাধ, বিচারকের সংখ্যাও কম। এখন আপনার যখন মামলা, সবচেয়ে আগে নিজেকে আগে আমাকে আমাকে নিজেকে আগে প্রশ্ন করতে হবে যে আমরা আমরা কেন এত মামলা এবং ইয়ার মধ্যে আমরা যাই, আমরা কেন আমাদের মধ্যে মিটমাটের জন্য, আমাদের মধ্যে একটা সমঝোতার জন্য আমরা চেষ্টা করি না। হ্যাঁ, তাহলে তো মানে এত সংখ্যা বৃদ্ধি হয় না। আমাদের জনগণের মধ্যেও একটু ইয়ে আছে যে আমরা মামলা করার প্রবণতাটা আমাদের বেশি। হ্যাঁ, আমাদের সমঝোতার প্রবণতাটা কম, আমাদের মধ্যে একটু বাড়াবাড়ি পর্যায়টাকে আমরা বেশি দেখাবো, এই ধরনের একটু ইগু কাজ করে। এই ধরনের এই মন মানসিকতার কারণে একটু মামলার সংখ্যাও বেশি। সেই জনসংখ্যা অনুযায়ী তো মানে এত ইয়া নাই, স্ট্রাকচার এবং এত নিয়োগ এইভাবে তো নাই, যার কারণে মামলা একটু, আবার পক্ষগুলাও তখন যখন যে পক্ষ মনে করবে যে আমি হারবো, সেই পক্ষ আবার বিভিন্ন সল সুতায় বিভিন্ন ভাবে সময় ক্ষেপণের চেষ্টা করে। এই ধরনের বিভিন্ন কতগুলা প্রক্রিয়া আছে, শুধু কোর্ট বা রাষ্ট্রের ইয়া না, আমাদেরও জনগণেরও ইয়া আছে। রাষ্ট্রের তো একটু সীমিত শক্তি, রাষ্ট্রের তো সব ইয়া না, জনগণ অনুযায়ী আমাদের তো একটু ইয়া কম, ক্যাপাসিটি কম। তো যার কারণে আমাদের মন মানসিকতা আসলে এই ইয়ার জন্য, হয়রানির জন্য আমাদের মন মানসিকতা অনেকটা দায়ী। কারণ আমরা ওই এগুলিকে, যেহেতু আমরা কাজের থেকে এগুলির দিকেই বেশি নিজেদেরকে ইয়ে করি, সমঝোতার দিকে আমরা যাই না। আমরা মানে আরেকজনকে হয়রানি করব, এই ধরনের মন মানসিকতা আমাদের আগে ত্যাগ করতে হবে। তারপরে আমাদেরকে, হ্যাঁ, আমাদের যে স্থানীয় নেতৃত্ব আছে, মুরব্বী আছে, এদেরকে নিয়ে ওদেরও দায়িত্ব আছে, জনপ্রতিনিধিদেরও দায়িত্ব আছে, এই যে মামলা এগুলা যাতে ওনারা সমাধান করেন, সৃষ্টি না করে। এই হলো আসলে সবকিছু মানে এক পক্ষ হয় না, উভয় পক্ষের আমাদের ইয়ে আছে, ঘাটতি আছে। এই কারণেই এইগুলো হয়ে থাকে, লিঙ্গের যে সময় ক্ষেপণ এগুলি হয়ে থাকে। আপনাকে অশেষ ধন্যবাদ। আপনি আমার মতো একজন ক্ষুদ্র মানুষকে সময় দিয়েছেন, দীপশিখাকে সময় দিয়েছেন, কুতুবদিয়ার মানুষকে সময় দিয়েছেন। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে। আপনাকে কিভাবে কৃতজ্ঞতা প্রকাশ করতে হয় সেই ভাষা আমার জানা নেই। আমরা 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 এতক্ষণ ধৈর্য ধরে যারা দেখতেছেন সকলকে আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। আমরা এই মুহূর্তে জানতে চাইবো, আপনি তো দীপশিখা কার্যক্রমের সঙ্গে ২-৩ বছর ধরে মোটামুটি এঙ্গেজড আছেন। আপনি দীপশিখার কার্যক্রমকে কিভাবে মূল্যায়ন করেন এবং ৫-১০ বছর পরে আপনি দীপশিখাকে কোন অবস্থায় দেখতে চান? হ্যাঁ, আমি আমি প্রথমে যখন দীপশিখা আত্মপ্রকাশ করে, তখন আমি আমার ওই যে বিশ্ববিদ্যালয় জীবনের অভিজ্ঞতা থেকে আমি হতাশ ছিলাম। কিন্তু পরবর্তীতে যখন দেখি একটার পর একটা আস্তে আস্তে আগাইয়া যাচ্ছে, তখন এখন আমি আশাবাদী। আমি মনে করি
দীপশিখা এইভাবে জনগণ এবং ছাত্র জনগণের মধ্যে একটা সেতু বন্ধন হিসেবে কাজ করবে। ছাত্র লেখাপড়া অবশ্যই করবে, লেখাপড়ার সাথে ছাত্রদের যে সামাজিক দায়িত্ব, সামাজিক দায়বদ্ধতা, এটা ছাত্ররা করতে পারে। ছাত্রদের আমাদের আমাদের ছাত্ররা বিভিন্ন সময়ে রাজনৈতিক নেতৃত্ব যেমন দিয়েছে, বিভিন্ন আপনার দুর্যোগে আমাদের ছাত্ররা, যখন আমরা 1988 সালে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হই, তখন বড় ধরনের ঢাকা বন্যা হয়েছিল। আমরা ছাত্ররা এই ঢাকা ইউনিভার্সিটির ক্যাফেটেরিয়াতে বসে রুটি বানানো এবং বিভিন্ন স্যালাইন বানানো এবং নৌকা নিয়ে মোহাম্মদপুর, ধানমন্ডি, মিরপুর বিভিন্ন এলাকায় গিয়ে আমরা এগুলি করেছি। ছাত্ররাই পারে যে কোনো দুর্যোগ, যে কোনো কিছুর মোকাবেলা। তো আপনারা এখন জনগণ এবং ছাত্রদের মধ্যে সেতু বন্ধন হিসেবে কাজ করবেন, আপনারা আরো ঐক্যবদ্ধ হবেন। ছাত্রদের আপনাদের একটা জিনিস সবচেয়ে আমি দেখছি, আপনাদের মধ্যে রাজনৈতিক কোনো ধরনের প্রবণতা নাই আপনাদের এই দীপশিখার মধ্যে। আপনারা সবাই মিলেমিশে কাজ করতেছেন, আমরা দেখতেছি আপনাদের যে এখন তো, আগে তো মানুষ জানতে পারতো না, এখন তো জানতে পারে যে মিডিয়ার কারণে, সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে এখন সবকিছু দেখে, সবকিছু বুঝে। হ্যাঁ, আমরা এখন দেখতেছি, আমি তো অবাক হয়ে যাই যে যখন আপনারা মানুষের বাড়িতে দরজাতে যাইয়া আপনারা আপনাদের উপহার সামগ্রী বাড়ির ভিতর ঢুকাইয়ে দিতেছেন। তো এটাই হলো ছাত্রদের গর্ব, এইগুলি হলো ছাত্রদের দায়িত্ব। ছাত্ররা এই বিপদের সময়, ছাত্ররাই জাতির সবসময় জাতির পাশে ছিল। আপনারা কুতুবদিয়া এখন যে বিপদের মধ্যে, এটার সময় আপনারা কাজ করতে পারেন। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ করার, আমাদের রাজনৈতিক নেতৃত্ব, জনগণ এবং ছাত্র সবার মধ্যে একটা ঐক্য সৃষ্টির জন্য আপনারা সহায়ক শক্তি হিসেবে আপনারা কাজ করতে পারেন। এবং আপনাদেরকে আমি বলি আরো কিছু পরামর্শ আমার পক্ষ থেকে, যে আপনারা ঢাকা, চট্টগ্রাম, সব জায়গায় আপনারা ইয়ার মধ্যে আপনাদের আপনাদের প্রসেসের মধ্যে নিয়ে আসবেন। নিয়ে এসে আপনারা একটা, ধরেন যেসব ছাত্ররা হলে থাকে না, তাদেরকে নিয়ে একটা মেসের মধ্যে ব্যবস্থা এমনভাবে করবেন, এটা অফিস হিসাবেও যদি ব্যবহার করা যায়, যে যোগাযোগের জন্য, যে এইখানে গেলে আমরা আমাদের কুতুবদিয়া ছেলেরা এখানে গেলে একটা ইয়া পাবে, সহযোগিতা পাবে, এই ধরনের এরকম একটা সেন্টার মনে করি, এই ধরনের করে আপনারা সবার সাথে একটা যোগাযোগ মাধ্যমে এইভাবে থাকবেন। একটা ছেলে পাশ করলো, ইন্টারমিডিয়েট পাশ করলো, সে কিভাবে কোথায় ভর্তি হবে তাকে ওইভাবে একটু গাইড দেওয়ার জন্য এইভাবে একটা আপনাদের মাধ্যমে একটা মেসে বা একটা অফিসে এই ধরনের মানে আসলে তারা যাতে সহযোগিতা পায় এইভাবে। কারণ একটা ঠিকানা না থাকলে তাহলে আপনার যে কোথায় যাবে বিচ্ছিন্নভাবে এইটা সাহস করা যায় না। আপনাদের আবার ঢাকা, চট্টগ্রাম এগুলির সাথে আবার একটু যোগাযোগ রাখতে হবে, এবং বিভিন্ন ভর্তির ব্যাপারে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির ব্যাপারে সহযোগিতার জন্য একটু গাইড দেওয়া, এবং কিছু আমাদের মধ্যেই আপনাদের আপনাদের আমাদের কুতুবদিয়ার ছেলেদের মধ্যেই কিছু ছাত্র আবার এই যে ভর্তির ব্যাপারে অভিজ্ঞতা নিয়ে যাতে কোচিং এগুলি নিজেও মানে পড়ায় এবং ওদেরকেও সহযোগিতা করতে পারে, এই ধরনের কিছু সৃষ্টি করতে হবে নিজেদের মধ্যে, নিজেদের ছাত্রদের মধ্যে। আর মানে ভর্তির ব্যাপারটা বিশেষ করে আপনাদের একটু ইয়ে করতে হবে, এবং টাকার ব্যাপারে তাদেরকে একটু সহযোগিতা করলে, আমাদের ছেলেরা অনেক ট্যালেন্ট, কিন্তু একটু সহযোগিতা পেলে অনেক আগাইয়ে যাবে। আপনারা এইটার এই কার্যক্রমটা আপনারা নিতে পারেন, যে তাদেরকে এইভাবে যে ভর্তির গাইডটা, ভর্তিটা একটা ভালো জায়গায় যদি ভর্তি হইতে পারে, তাহলে সে তো পরবর্তীতে তো আবার আরেকটা ভালো ফল আপনাকে দেখাতে পারবে, যেটা আমাদের সবার জন্য আমরা মূলত ওই বিষয়ে কাজ করি। আমরা মূলত যারা ঢাকায় পরীক্ষা দিতে আসে, বিশেষ করে পরীক্ষার সময় আমরা সবচেয়ে বেশি সোচ্চার থাকি। যারা আসে তারা আমাদের বিভিন্ন জায়গায় আমরা ব্যানার টাঙিয়ে দিই এবং আমাদের হেল্পলাইনের নাম্বারগুলো তাদেরকে দিয়ে দিই। যে কেউ যাইতে চাইলে যে কোনো নাম্বারে যোগাযোগ করে যায়, এবং সেন্ট্রালি আমরা আমাদের এখন যেহেতু কোনো অফিস নাই, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব হলেই আমরা তাদেরকে থাকার ব্যবস্থা করে দিই। মেয়ে হলে মেয়েদের হলে, ছেলে হলে ছেলেদের হলে, আমরা একটা লিস্ট করে এক একজনের আন্ডারে দুই তিনজন করে দিয়ে দিই। আমরা তাদেরকে এই সহযোগিতা
দিয়ে থাকি, এবং এটাই আমাদের প্রধান উদ্দেশ্য হিসেবে দেখা হয় এখনো পর্যন্ত। ধন্যবাদ। এখন ধন্যবাদ। জি। হ্যাঁ, এখন যতটুকু এখন আমরা দেখতে পাচ্ছি, কিন্তু অনেক এই অল্প সময়ের মধ্যে অনেকটুকু আগে গেছে। তা আমি মনে করি আগামীতে আরো কর্মসূচির মাধ্যমে ছাত্রদেরকে মোটিভেটেড করার ব্যাপারে, ছাত্রদেরকে সহযোগিতা করার ব্যাপারে দীপশিখা আহ, দীপশিখা প্রধান ভূমিকা রাখবে। আমি এটা প্রত্যাশা করি। আপনারা একদম আম, আম, প্রত্যন্তর অঞ্চল থেকে, একদম কুতুবদিয়ার গ্রাসরুট থেকে, ওখান থেকেই আপনাদেরকে শুরু করতে হবে। ওখানে ধরেন এখন আপনারা আছেন ওখানে, এখন তো কাজ করতেছেন ওখান থেকেই আপনারা আহ, আহ, ওখান থেকেই ইয়া করতে হবে, রিক্রুট করতে হবে যে কোন ছাত্র লেখাপড়া করছে, কে কোন জায়গায় ভর্তি হইতে পারে। তখন ওখান থেকেই আসবে কোথায় সে চিটাং প্রেফার করে না ঢাকা প্রেফার করে, ওইভাবে এইভাবে একটা সমন্বয়ের মাধ্যমে সবাইকে একটা নেটওয়ার্কের মধ্যে আপনারা নিয়ে আসতে পারেন। এবং আপনারা ইনশাল্লাহ, আমি আশা করি আপনারা পারবেন। আপনারা এখন যতটুকু আগাইছেন অল্প সময়ের মধ্যে, আপনারা আগামীতে অবশ্যই পারবেন ইনশাল্লাহ। আমরা 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 এখানে আপনাকে একটু সংযুক্ত করি। আমরা হচ্ছে যখন ঢাকা থেকে কুতুবদিয়ায় আসি, বিশেষ করে ঈদের সময় বা ডিসেম্বরের সময়, তখন আমরা একটা টিম এসে একটা 5 জন 10 জনের টিমে ভাগ হয়ে যায়, এবং আমরা বিভিন্ন স্কুলে গিয়ে একটা মোটিভেশনাল সেমিনার অথবা দিক নির্দেশনামূলক সেমিনার করে থাকি। আমাদের বিগত 2-3 বছরে আমরা প্রায় 7টা কি 8টা মতো সেমিনার করেছি বিভিন্ন স্কুলে, কুতুবদিয়া স্কুল, দুরুম হাই স্কুল, কুতুবদিয়া কলেজ, এভাবে। এবং তাদেরকে কিভাবে স্কুল পার হতে হবে, কিভাবে কলেজ পার হতে হবে, কিভাবে চট্টগ্রাম শহরকে সাথে তাকে খাপ খাওয়াইতে হবে, কিভাবে এটাকে ডিঙ্গিয়ে তাকে ঢাকা শহরে যেতে হবে, এই জিনিসগুলাই থাকে আমাদের মোটিভেশনাল সেমিনার বা অথবা ইন্সপিরেশনাল সেমিনার অথবা দিক নির্দেশনামূলক যে অনুষ্ঠান থাকে, সেটাতে আমাদের এটা থাকে। সেটা আমরা বিভিন্ন স্কুলে গিয়ে করি, স্কুল কলেজে গিয়ে করে থাকি। আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, জি জি। হ্যাঁ, ধন্যবাদ জি, আপনারা। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে। আপনারা যারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমাদেরকে দেখতেছেন, আপনাদের সকলকেই ধন্যবাদ। আপনাকেও অশেষ ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য, দীপশিখাকে সময় দেওয়ার জন্য, কুতুবদিয়ার মানুষকে সময় দেওয়ার জন্য। ভাইয়া, আপনি এই যে দর্শকদের উদ্দেশ্যে, যারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে দেখতেছেন, সকলের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন। আপনি চাইলে আঞ্চলিক ভাষায় বলতে পারেন, না, বিশেষ এখন কুতুবদিয়ার ভাষা। এখন আঞ্চলিক ভাষা এখন আর দরকার পড়ে না আমাদের কুতুবদিয়ার জন্য। আমাদের কুতুবদিয়ার প্রত্যেক বাড়ি বাড়ির ছেলেরা লেখাপড়া করে ফেলছে, বাপ মারা সবকিছু এখন শিখে ফেলছে। যারা লেখাপড়াও করে না তারাও এখন অনেক কিছু জানে। আমাদের কুতুবদিয়ার এখন আর এই আঞ্চলিক ভাষা বলার আর দরকার পড়ে না। আমাদের কুতুবদিয়ার লোকেরা অনেক আগায় গেছে, অনেক ইনশাল্লাহ আগায় গেছে। আমার কথা হলো আসলে, এই যে আমাদেরকে বলতেছেন আলোকিত মানুষ, সফল মানুষ, আসলে সফলতা বলতে কিছু না। সফল, যে আপনি বললেন যে আমি ক্ষুদ্র মানুষ, না, আমি বলি আপনি ছাত্র। আমি মনে করি যে একজন মাদ্রাসার শিক্ষক, একজন প্রাইমারি শিক্ষক, একজন মসজিদের ইমাম সাহেব, আমরা সবাই আল্লাহর এই জমিনে আমরা যার যার দায়িত্ব শেষে আমরা কর্ম, আল্লাহ বলছে যে দুনিয়াতে তোমাদেরকে পাঠাইলাম, তোমরা সেখানে তোমাদের কাজের মাধ্যমে আমাকে সন্তুষ্ট করো। তো আমরা এখানে এসে যায় যে যারটা সে করতেছি, যে যেখানে ভালো করতেছে সেই সফল। আমি মনে করি যে যে প্রাইমারি আমার শিক্ষক ছোটবেলায় আমাকে লেখাপড়া করাইছে, এবং ওই শিক্ষকের মাধ্যমে ছাত্ররা ভালো রেজাল্ট করেছে, উনি আলোকিত। যে ইমাম সাহেব মসজিদে ঠিক মতো শুক্রবারে আপনার যখন উনি খুতবা পড়েন, ওই খুতবার মাধ্যমে যখন উনি মানুষকে মানুষকে যখন উনি হেদায়ত করেন, মানুষকে যখন উনি এই খুতবার মাধ্যমে সংশোধিত করেন, উনিই সার্থক, উনিই আলোকিত। আমি মনে করি যে আমাদের এই জেলেরা এইভাবে জীবনকে বাজি রেখে সমুদ্র থেকে মাছ ধরে এনে আমাদেরকে প্রোটিনের যে চাহিদা দিতেছে, আমাদের দেশের লোকেরা যে তার কাছ থেকে এই এই মাছ নিয়ে খাই জীবন ধারণ করতেছে খেয়ে, আমি মনে করি সেই সফল, সেই আলোকিত। ক্ষমতা, আপনার সাফল্য, এগুলি মানুষের খ্যাতি, এগুলি কিন্তু স্থায়ী না। আল্লাহ নিজেই বলছেন, কুলিল্লাহু মালিকাল মুলকি তুতিল মুলকা মিম্মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। হে দুনিয়ার মালিক,
আমি যাকে ইচ্ছা রাজত্ব দান করি, যাকে ইচ্ছা রাজত্ব ছিনিয়ে নিই, আমি যাকে ইচ্ছা সম্মান দান করি, যার ইচ্ছা আমি অপমানে পতিত করি। হ্যাঁ, এখন আপনার এই প্রথম পার্সিয়ান সম্রাট সাইরাস, উনি অত্যন্ত প্রভাবশালী সম্রাট ছিলেন। প্রথম এই পার্সিয়ান সম্রাট সাইরাস, উনি জনগণের কাছে অনেকটা দেবতার মতো ছিল। এটা বাইবেল টাইবেলও ইয়ে আছে। উনি জনগণের কাছে দেবতার মতো ছিল, উনাকে অনেক ভালোবাসতো জনগণ। হ্যাঁ, উনি অনেক ক্ষমতা, উনি অনেক বিজয়ী লোক ছিলেন, তো ওনাকে ফাদার বলতো। এই সাইরাস যখন মৃত্যুবরণ করে, তখন ওই এলাকার লোকেই ওনার সমাধিটা লুটপাট করে ভেঙে চুরে তছনছ করে দিছে। এই ওনার সমাধি এখনো আছে, এখনো ইরানের মধ্যে এখনো আছে। তো আমাদের আলেকজান্ডার দি গ্রেট, যখন উনি সম্রাট ছিলেন, উনি তখন এই খবরটা পাইছে। উনি এই খবরটা পেয়ে উনি ওই কবরের পাশে গেছে। উনি ওই কবরের পাশে গিয়ে নির্দেশ দিলেন যে এটা সংস্কার করতে হবে, এটা এমন ভাবে করতে হবে যাতে এটা মানুষের ভবিষ্যতের জন্য মানুষ এটা দেখে। তখন এটা সংস্কারের কাজ শুরু করে দিল। উনি ওখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলেন। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে উনি তখন বলল, ক্ষমতা আর খ্যাতি মানুষের কত তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এই কবর দেখে আমি বুঝতে পারছি। নেপোলিয়ন বোনাপার্ট গোটা ইউরোপ বিজয়ী, উনি যখন ওয়াটারলু যুদ্ধে পরাজিত হলেন, উনি তখন আত্মসমর্পণ করে ওনাকে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসিত করা হলো। উনি সেখানে রোকে জড়াই, কোনো ধরনের সহযোগিতা নাই। উনি সেখানে দুঃখ কষ্টে অমানবিক জীবনযাপন করে ওখানে খুব অল্প বয়সে 51 মনে হয়, ওই বয়সে উনি 51 বছর বয়সে উনি ওখানে রোগগ্রস্ত হয়ে উনি ওখানে মৃত্যুবরণ করেন। তাহলে ক্ষমতা, এই যে আমি বলতেছি, আপনি বলতেছেন আমাকে যে আপনি সফল মানুষ, না, আমি মনে করি যে আমরা সবাই সফল যদি আমাদের যার যার কাজ সে যদি সফলভাবে আমরা করি, জেলে থেকে আরম্ভ করে যে সরকারি চাকরি করে সেই থেকে আরম্ভ করে, আমরা যার কাজে যে সৎ এবং সততার সাথে এবং দায়িত্ব কর্মভাবে আমরা যদি দায়িত্ব পালন করি, আমি মনে করি আমরা সবাই সফল, আমরা সবাই আলোকিত লোক। তো এখন আমি আমার শেষ কথায় আমি বলবো, আমাদের এলাকার কুতুবদিয়ার মানুষ অত্যন্ত আগাইয়া গেছে, অনেক আগাইয়া গেছে। আমাদের কুতুবদিয়ার মানুষ অনেক মেরিটোরিয়াস। আল্লাহ আমাদেরকে এই প্রাকৃতিক দুর্যোগ থেকে হেফাজত করুক, এইটুকুই আল্লাহর কাছে আমাদের। আমরা ইনশাল্লাহ অনেক আগাইতে পারবো। আরো আমাদের কুতুবদিয়ার মানুষ ইনশাল্লাহ অনেক ভালো, অন্যান্য এলাকা থেকে অনেক অনেক ভালো। আমাদের রাজনীতিবিদরাও অনেক সহনশীল। আমাদের যারা এখন শিক্ষকরা আছে আমাদের কুতুবদিয়ায়, তারাও অনেক প্রতিযোগিতা পূর্ণ এই সমাজের মধ্যে ওনারাও আমাদেরকে আগাইয়ে নিতেছে। ওনাদেরও বড় ধরনের অবদান আছে আমাদের এই শিক্ষকদের। আমাদের শিক্ষকরা যদি আমাদেরকে এইভাবে না পড়াইতো, এইভাবে গাইড না করতো, তাহলে আমাদের ছেলেরা তো লেখাপড়া করতো না। আমাদের ছেলেরা তো ওই যে এটা বলছিলাম, বিভিন্ন দ্বীপে যেরকম সন্ত্রাসী সৃষ্টি হয়, যেরকম মানে বর্বর থাকে, এই ধরনের হইতো। ওই আমাদের শিক্ষক, আমাদের শিক্ষকদের কাছেও আমরা কৃতজ্ঞ। আমরা আজীবন ওনাদের কাছে কৃতজ্ঞ থাকবো। ওনাদের কাছেও ওনারাও আমাদের জন্য, আমাদের কুতুবদিয়াবাসীদের জন্য সহায়ক, বড় ধরনের ওনারা লাইট, আমাদের বাতিঘর, আমাদের শিক্ষকরা। ওই এখন আমি ক্ষুদ্র মানুষ, আমি হয়তো বেশি কিছুই করতে পারিনি কুতুবদিয়ার মানুষের জন্য, তবে কারো ক্ষতি করার চেষ্টা করিনি এবং কোনো ক্ষতি করিনি। হ্যাঁ, ইনশাল্লাহ আগামীতেও করবো না বলে আমি মনে করি। তো এখন আমার যতটুকু মানুষের পেরেছি, যতটুকু উপকার করেছি, এখান থেকে যারা আসছে আমার কাছে, হয়তো সন্তুষ্ট হয়ে গেছে, অসন্তুষ্ট করে আমি কাউকে আমার কাছ থেকে যাইনি। আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ। হ্যাঁ, আমি আল্লাহ আমাকে যতটুকু করার জন্য ইয়া করেছে, সহযোগিতা করেছে, আল্লাহ আমাকে যতটুকু দান করেছে, আমি যতটুকু পেরেছি সন্তুষ্ট। তো শেষে আমি রবীন্দ্রনাথের সেই একটা কবিতার লাইন দিয়ে আমি শেষ করতে চাই। হে অনুপম, হে ঐশ্বর্যবান, তোমারে যা দিয়েছিল সে তোমারই দান, গ্রহণ করেছে যত ঋণই তত করেছো আমার, হে বন্ধু বিদায় বিদায়।
বিদায় রবীন্দ্রনাথের সাথেও আজকের মতো। সামনের দিনগুলোতে আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের প্রোগ্রামগুলো দেখবেন, আপনার কোনো মতামত থাকলে জানাবেন। আজকে অনেকেই কমেন্ট করেছেন, সকলের কমেন্ট সময় স্বল্পতার কারণে তুলে আনতে পারিনি বলে আমি আন্তরিকভাবে দুঃখিত। স্যার আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা। আপনি আপনাকে অশেষ ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। যারা সময় দিয়ে দেখতেছেন সকলকে ধন্যবাদ। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। শুভরাত্রি। ধন্যবাদ সবাইকে।